যখন গাড়িতে তোলা হয় সাথে সাথেই তারা দুই একটা প্রশ্ন করে এরপর গাড়িতেই আমাকে ইলেকট্রিক শক দেয়। তোকে উজু করতে দিলে তো সবাইকে দিতে হবে। খাওয়ার সময় করে কি ওরা এসে প্রথমে আপনার ওই হ্যান্ডকাপ খুলে দিয়ে একটা হাত উপরে, একটা হাত খুলে দিবে, বাট চোখ কিন্তু খুলবে না। রাজনীতি করস, ভণ্ডামি করস তোরা, হ্যাঁ। তখন নেত্রীকেও আজে বাজে গালিগালাজ দিয়ে বললো যে তার দল করস, আবার নামাজ পড়স, তাহাজ্জুদ পড়স। বামেরটা শেষ, ডানেরটা শেষ, পিছনেরটা শেষ, আবার আরও নতুন 2-3 জন। এবার আমি তো পুরনো হয়ে গেছি, আমার মনে হয় এবার সিরিয়ালটা আমারই। পিছন থেকে কিন্তু গাড়ি থেকে একজন নেমে কিন্তু বলতেছে এটা র্যাবের গাড়ি, র্যাবের গাড়ি। এই যে আমার ডানে এবং বামে যে ছিল এরা কই? তখন বলছে যে এদের মধ্যে একজনকে আমিই শেষ করছি, দেখেন আমাকে ক্ষমা করা যায় কিনা। ক্ষমা? রাজনীতি তোরা করবি, দেশ সরকার পতন করবে, আবার ক্ষমা? একজন এখানে চিপে ধরলো আর বুঝতেছে যে হাঁটতে পারবে না, ওরা জানে ওগুলো। তারপর একটু পুরো শক্তি দিয়ে একটু তুলে ধরলো, আর পিছনে কিন্তু বন্দুকের নল 2-3টা। আমাকে যখন দেখলো তখন আমার মা আমাকে জড়ায় ধরে পড়ে গেল, হ্যাঁ, জড়ায় ধরে সেন্সলেস হয়ে একদম পড়ে গেল। মানে আমার কাছে মনে হয়েছিল যে আমি মাকে আর পাবো কিনা, কারণ দাঁত লেগে গিয়েছিল। আমরা আপনাদের আয়নাঘরের গল্প শোনাচ্ছি ধারাবাহিকভাবে। যিনি আয়নাঘরে থাকতে বাধ্য হন, সেই রকম পরিবেশে, অসহনীয় পরিবেশ, অন্ধকার, চোখ বাঁধা। এবং আপনারা শুনবেন আমাদের আজকে যিনি অতিথি আছেন, আয়নাঘরের অভিজ্ঞতা তিনি বলবেন যে নামাজ পড়া অবস্থায়ও যখন নির্যাতন করা হয় তখন আপনাদের কি মনে হয়। আমরা শুনবো সব কথা। এবং যিনি সেখানে থাকেন শুধু তার মানসিক অবস্থাই নয়, তার পরিবারের কি অবস্থা হয়, বাবা মার কি অবস্থা হয়, সন্তান, স্ত্রী, তাদের মানসিক অবস্থা, এই সব কিছুই আমরা শুনব আমাদের আয়নাঘরের গল্পে। আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট সোহেল রানা, আইনজীবী, সুপ্রিম কোর্টের। তিনি একজন রাজনৈতিক কর্মীও বটে, বিএনপি রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছেন। তিনি 2015 সালে গুমের শিকার হয়েছিলেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরিবার হন্যে হয়ে বিভিন্ন জায়গায় খুঁজেছে, পুলিশের কাছে গিয়েছে। সেই সব গল্প আমরা শুনব, আয়নাঘরের গল্প আপনাদের শোনাবো। আপনাদেরকে স্বাগত। অ্যাডভোকেট সোহেল রানা, আপনার কাছে গল্প শুনবো। আপনি আপনার মতো করে বলবেন, আপনি যখন ফিরে তাকান সেই আয়নাঘরের অভিজ্ঞতা, তখন আপনার কোন কথাটা বেশি মনে পড়ে? ওখানে দেখুন, প্রথমে আমাকে 2015 সালের 10ই ফেব্রুয়ারি উত্তরা 5 নম্বর সেক্টর থেকে আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায়। তো ওখানে যখন আমাকে যখন গাড়িতে তোলা হয় সাথে সাথেই তারা দুই একটা প্রশ্ন করে এরপর গাড়িতেই আমাকে ইলেকট্রিক শক দেয়। ইলেকট্রিক শকটা দেয় কারণ আমি ওই সময় সক্রিয় একজন কর্মী ছিলাম, হ্যাঁ, বিএনপির। তো আমাকে যা যা ইনফরমেশন জিজ্ঞেস করে, হ্যাঁ, আমি কৌশলে যেটা এড়িয়ে যাওয়ার যাই, যেটা যায় মানে ওরা বুঝতে পারে, ওখানেই গাড়ির মধ্যেই ইলেকট্রিক শক দেয়। তো এত বেশি আমি তো অবাক হয়ে যাই, এই ধরনের যে গাড়ির মধ্যে ইলেকট্রিক শক দিবে, এটা জানা ছিল না। তারপর ওখান থেকে টেনে হিচড়ে যখন কিছুক্ষণ ঘোরায়, মাইক্রোটা ঘুরিয়ে, তারপর ঘোরাঘুরি করতে করতে আর ইলেকট্রিক শক দেয়। একটা পর্যায়ে আমাকে বুঝতে পারলাম এমন একটা জায়গা নিয়ে যাচ্ছে, মানে একটু একটা গলি, মানে একটা ঢোলের মতো, মানে গাড়ির সাউন্ডটা বুঝতেছে আন্ডারগ্রাউন্ডে নামছে। তারপর ইলেকট্রিক শক যখন আমার গাড়িতেই দেয়, ওটা এত যন্ত্রণাদায়ক ছিল, এটা বোঝানোর মতো না। হয়তো ভাবছি যে এইবারই শেষ, মানে এই যন্ত্রণাটা এত বেশি যে এর থেকে গুলি করে মেরে ফেলাটাও ভালো, মানে সহনীয়। কিন্তু ইলেকট্রিক শক না, এবং সেন্সিটিভ পার্টে ইলেকট্রিক শক দেয়, কানে দেয়, কানে গাড়িতে দেয়নি। তারপর ওই নিচে নিয়ে আসে চোখ বাঁধা, পিছনে হ্যান্ডকাফ লাগানো, পরে আপনার একটা চেয়ারে বসালো, চেয়ার সিস্টেম, ওখানে চেয়ারে এখানে লক সিস্টেম আছে হাতলে, লক সিস্টেম, ওটা লক করে দিল। চোখ তো বাঁধা, চোখ কখনোই খোলা রাখতো না, এবং যে চোখ খোলা রাখতো বলতো যে তুমি দেখার চেষ্টা করলে বা ইয়ে করলে এখনই মেরে ফেলা হবে। তো ওখানে আবার ইলেকট্রিক শক দেয়, হ্যাঁ, ওখানে। এবং পরবর্তীতে তারা ঝুলিয়ে
লোহার রড দিয়ে মানে আপনার ব্যাপক প্রহার করে। এরপর মানে অপরাধ আমার একটাই যে আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং ওই টাইমটাতে আমি অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম। ওই সময় আমাদের কিন্তু আন্দোলনও চলছিল 2015 সালে ফেব্রুয়ারির সময়। ওই সময় কিন্তু মানে দেশনেত্রী খালেদা জিয়া তখন কিন্তু বন্দী ছিলেন, তা অবরুদ্ধ ছিলেন তার গুলশান অফিসে। তো এই জন্য তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, এত বেশি অ্যাগ্রেসিভ ছিল। আমাকে যখন টর্চারগুলো করা হতো তখন তারা এনজয় করতো, কিন্তু ডিজে মিউজিক বাজতো, এবং তারা বুঝতে পারতাম মানে আমার কিছু খাচ্ছে, হ্যাঁ খাচ্ছে, আবার টর্চার করছে, মজা করতেছে, আবার বলছে এই পিৎজা অর্ডার করো, করো, মানে ওদের কাছে আমরা মানুষটা মানে জন্তু জানোয়ারের মতো। তো যা ইচ্ছে তাই। মানে আর আমার একবার মনে আছে, আমার যখন ইলেকট্রিক শক দিচ্ছিল ঝুলিয়ে, তখন বসে তো দিয়েছে, আরেকটা টাইমে আমাকে ঝুলানো হয়েছে। যখন ঝুলানো হয়েছে তখন যেই ক্লিপ দুটা ছিল ওটা আমি পা দিয়ে সরাই দিই, মানে সহ্য করতে পারতেছিলাম না। কেন সরালাম, বা ক্লিপটা ছুটে গেল, মানে এমনভাবে প্রহার মনে হয় যে পুরো দেশের যত ওই সময় হরতাল অরাজকতা যা কিছু হয়েছে সব কিছুর দায়ী মনে হয় আমি, মানে এত ক্ষিপ্ত, এত রাগ। তো এইভাবে যখন টর্চার কন্টিনিউ চলে, একটা সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর তারা আমাকে একটা রুম, মানে যখন আমি সেন্স আমার আসে তখন আমি দেখি যে আমার হাত বাঁধা, চোখ বাঁধা, ফ্লোরে শুয়ে আছে। তো আমি মানে একটু নড়াচড়া করছি, বোঝার চেষ্টা করছি পা দিয়ে, বুঝতে পারতেছি ঠিক মশারির মতো যেরকম থাকে ওটার থেকেও ছোট, বুঝতে পারতেছি চতুর্দিকে কাপড় দিয়ে ঘেরা। তো একজন আবার আসলো, এসে উপর দিয়ে মানে বুঝতে পারতেছি যে আমাকে মানে ওইটা ইয়েটা কাপড় দিয়ে যে ঘেরানো বেশি উঁচু না, হয়তো 3 ফিট 4 ফিট হবে। তো তাতেই বুঝতে পারতেছি উপর থেকে কথা বলছে আমার সঙ্গে। পরে আমি বাথরুমে যেতে চাই, বলছে এখানে বাথরুমে নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই। আচ্ছা ভালো। তারপর আমাকে বলল যে রাজনীতি করার শখ মিটছে, হচ্ছে মানে রাজনীতিটাই হলো, এটাই ওদের মেইন অপরাধ আমার। আর তারপর পরে খাবার নিয়ে আসে, যে খেতে হবে। আমি বলছি যে না, আমাকে মেরে ফেললেন, কিন্তু আমি খেতে পারবো না, কারণ রাতের খাবার আমার সন্তান, আমি না যাওয়া পর্যন্ত আমার সন্তানরা কোনোভাবেই খাবে না। আসলেই কিন্তু এটা একটা প্র্যাকটিস হয়ে গিয়েছিল। আমি যদি রাত 12টা 1টা 2টাও বাজতো, আমার বিশেষ করে মেয়েটার বয়স তখন 3 বছর ছিল, ও খেত না কোনোভাবেই। ও খাবে না, বাবা আসবে, বাবার হাতে খাবে। তারপর তো ওই জিনিসটাই আমি ওখানে এক্সপ্লেন করি যে ভাই আমার সন্তান তো খাবে না, আমার ঢুকবে না, হ্যাঁ আমি খেতে পারবো না। তারপর সেদিন গেল। পরের দিন সকালবেলা আমি একটু বিস্তারিত বলছি। পরের দিন সকালবেলা বুঝতে পারলাম যে সকাল, হ্যাঁ, কারণ পাখি ডাকছে, ডাকছে, আজান হলো, হ্যাঁ আজানটা, ফজরের আজানটা শোনা যেত। তারপর পরে ওখান থেকে আমাকে আবার নিয়ে গেল, টেনে হিচড়ে ধরে আবার নিয়ে গেল, আবার ওই চেয়ারে বসা আবার ইলেকট্রিক শক, হ্যাঁ আবার একটি শট। তারপর ওই একই স্টাইলিশ যেটা আগের দিন দিয়েছে সেভাবেই দিল। দেওয়ার এরপর আর সহ্য হয় না, শরীর ছেড়েই দিই, মানে ইলেকট্রিক শক দিতে মানে বডি আর লোড নেয় না, এমন অবস্থা। পরে ওখান থেকে আপনার আবার নিয়ে আসা হলো, নিয়ে এসে ওখানে আমি 3-4 দিন মনে হয় ওভাবেই ফ্লোরে ফেলে রাখলো। আর বাথরুম একবার। তো অনেকেই কিন্তু আর্তনাদগুলো শুনতাম, বুঝতাম যে ঠিক আমার পাশে আরেকজন, আমার ডান সাইডে আরেকজন, হ্যাঁ। যখন আমাকে নিয়ে যাওয়া হতো তখন আমি বুঝতে পারতাম যে ডানে বামে কিন্তু আর্তনাদগুলো শুনতে পারতাম, বুঝতে পারতাম যে অনেকগুলো, কারণ ইলেকট্রিক শক যেখানে দিত ওই রুমটা একটু দূরে ছিল। আর ওরা করতো কি, 2 জন 2 সাইডে, আর পিছনে একজন থাকতো, ধরে নিয়ে যেত, কারণ চোখ তো বাঁধা, হাত বাঁধা। এরপর আপনার তাতেই বুঝতাম অনেকেই আছে, কিন্তু কোনোভাবে আপনি বাথরুম যেতে পারবেন না। আমি তখন বলি যে নামাজ, ওইটাই তো আমার সম্বল, ও আমাকে এই একমাত্র নামাজের মাধ্যমে আল্লাহ আমাকে বাঁচাতে পারে। আমি বললাম যে যত যাই হোক যেই হোক, আমার সন্তান দুটোর জন্য আমাকে ফিরতে হবে, এটার জন্য আল্লাহর কাছে আমাকে চাইতে হবে। তো আমি বলি যে বাথরুম তো যেতে দিবেন না, উজুটা একবার করতে দেন।
উজু করা যাবে না। বলছে যে তোমাকে তুই তো করেই বলে, তোকে উজু করতে দিলে তো সবাইকে দিতে হবে। এখানে এগুলো কোনো সিস্টেম নাই। আবার রাজনীতি করছ, আবার এখানে ভণ্ডামি, মানে রাজনীতি করলে নামাজ কালাম পড়া যাবে না আর কি। হ্যাঁ, তো এগুলো খুব নোংরাভাবে বলতো। মানে আমি কখনো এই ধরনের নোংরা, মানে এই ধরনের এনভায়রনমেন্ট পাই নাই। মানে আমি ক্যান পাবলিকের স্টুডেন্ট ছিলাম, ক্যান পাবলিকে আমার স্টুডেন্ট লাইফ কেটেছে। তো আমি কখনো ওই ধরনের উচ্ছৃঙ্খল আচরণ, তুই তো কারি, যা তা গালিগালা, এই এনভায়রনমেন্টগুলো আমি কখন পরিচিত ছিলাম না। তো না, উজু করতেও দিবে না। আমার মনে হচ্ছিল যে আমি কোথায় আসলাম। তো পরে ওখান থেকে 3-4 দিন রাখলো। বাথরুম পরে যেতে দিত, কিন্তু ওরা একবারেই যেতে দিত, সেটা ভোরবেলা আপনার সবাইকে সিরিয়াল করে করে নিয়ে যেত। প্রথমে আমাকে নিবে, বুঝতে পারতেছি যে অনেক দূর থেকে আসতেছে, একজনকে নিয়ে যাচ্ছে, আবার দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার নিয়ে যাওয়ার সময় আমাকে যেগুলো বলে চোখ দেখা যাওয়ার যেন না যায়, ওগুলো সবাইকে প্রশ্ন করে। আমি বুঝতে পারি যে একজন একজন করে নিতে যাচ্ছে। আমার সিরিয়াল আসতো, পরে আমাকেও নিয়ে যাওয়া হতো। কিন্তু বাথরুমের সময় 2 থেকে আনুমানিক 3 মিনিট, এবং একাধিকবার প্রথম আমার অ্যাডজাস্ট করে নিতে মানে সময় লেগেছে। যে আমি যদি উজু করতে যাই, বাথরুম সেরে উজু করতে যাই, হবে না। আবার যদি আমি হয়তো যদি দুইটাই করতে চাই, প্রস্রাব করলাম, পায়খানা করলাম, তাহলেও কিন্তু আবার সম্ভব না, কারণ তাহলে উজুটা মিস হয়ে যাবে। তো পরে আমি ওই টাইমিংটা করে ফেলি। আমি কারণ কি, আমি পানি তো ওখানে ওই যখন খেতে দিত তখন 1 গ্লাস ছোট একটা মগে পানি দিত। আমি করতাম কি, এমনিতে তো পানি দেয় না, আমি শুধু ওই পানিটা খাওয়ার বিষয়টা একটু বলি। খাওয়ার বিষয়টা হচ্ছে ওই একটা পিছনের লোহার, ওখান থেকে কিন্তু আরেক জায়গায়, ওই পাশের আরেকটা 3-4 দিন যখন পার হয়ে যায়, একটা গলির মতো জায়গা তখন নিয়ে যায়। গলির মতো সব দিকে সেল, হ্যাঁ, যেরকম জেলখানার থাকে না, বাট একটা সেলে একজন গেটটা লাগিয়ে দেয়, আর লোহার ওই শিকলটাতে হ্যান্ডকাপটা লাগিয়ে বসিয়ে রাখে। এইভাবেই থাকতে হবে। আর চোখ তো সবসময় বাঁধা, আর হাত পিছনে বাঁধা। খাওয়ার সময় করে কি, ওরা এসে প্রথমে আপনার ওই হ্যান্ডকাপ খুলে দিয়ে একটা হাত উপরে, একটা হাত খুলে দিবে, বাট চোখ কিন্তু খুলবে না। হ্যাঁ, দেখাই দিবে, হাতটা ধরাই দিবে যে এই যে প্লেটে এখানে খাবার, হ্যাঁ, এটা তুমি এভাবে খাও। তো প্রথম তো অসুবিধা হতো যে এক হাত দিয়ে খাবো, দেখবো না, পরে অ্যাডজাস্ট হয়ে যায় যে এটাই সিস্টেম এখানে। পরে আমি ওটা যখন ওভাবেই খেতে হতো। আর বাথরুমে আপনার ফজরের থেকে স্টার্ট হতো সিরিয়ালে নেওয়া, সেটা কিন্তু চলতো প্রায় 2-2.5 ঘন্টা ধরে। তো তাতেই বুঝতাম যে অনেক লোক এখানে আছে। তো বাথরুমে যখন নিয়ে যেত, পরে আমি করতাম কি, খুব দ্রুত, এমন অনেক সময় হয়েছে যে আমি টয়লেট করছি, অর্ধেক করে উঠে গিয়েছি। হয়তো আমি প্রস্রাব করছি, আমি অর্ধেক করে, কারণ উজুটা করতে হবে। উজুটা করতে হবে। তো আমি তখন করতাম কি, আমি উজুটা করে নিতাম। তো পরে উজুটা ওইভাবে করে নিয়ে কিন্তু সারাদিন উজু ধরে রাখা মুশকিল। হ্যাঁ, কারণ আপনি আর তো যেতেও দিবেন না বাথরুমে। তো আমি তখন পরবর্তীতে আমি একটা সিস্টেম করি। আমি করি কি, আমি ওদেরকে বলি যে মানে একজনকে রিকোয়েস্ট করি। ওখানে আবার আপনি কাউকে ডাকলে ওই হ্যান্ডকাপটা পিছনে দিয়ে বাড়ি দিতে হবে, তখন সাউন্ড হবে, তখন তারা আসবে, এসে আপনাকে বলবে কি সমস্যা। এবং যদি আপনি বলেন আমি আরেকবার বাথরুমে যাব, বা তখন কিন্তু ওরা লাঠি দিয়ে মারে, শুধু আমাকে না। তো এটা আমার আশেপাশে আমি তো শুনতে পাই, অনেকেই ডাকে, কারণ কয়েকজন ডায়াবেটিসের রুগীও ছিল, বলে বাবা রে, আমি তো ডায়াবেটিসের রুগী, আমাকে বাথরুমে যেতে দাও, আর্তনাদগুলো শুনতাম। তো এটার জন্যও মারে। কেউ আছে যে বাবা একটু পানি দাও, বা ভাই স্যার একটু পানি দেন, ও পানি, বলে এটা খুলে যে মারগুলো দিত আমি শুনতে পেতাম। তো আমি আর ভয়ে বলতাম না। তবু একদিন সাহস করে আমি বললাম কি, যে আমাকে আপনারা আমাকে সকালবেলা একটু ঘুমাতে দিবেন, আমি ওই ঘুমটা দিবেন, আর যেটা আমাকে সকালে বাথরুমে নিয়ে যান, ওটা আমাকে, আমি সকালে যখন একটু গভীর ঘুম বেশি করে ঘুমিয়ে নিব, যখন ঘুম থেকে উঠবো আমাকে তখন নেবেন। একবারই দেন, কিন্তু আমাকে তখন দেন, কারণ ঘুম থেকে উঠে যখন আমি একবার অজু করে নিব, ওই অজু দিয়ে জোহর, আসর, মাগরিব, এশা পড়তাম। আর করতাম কি, ও যখন এশার নামাজ হতো, তখন আমি প্রথম 2-1 দিন আমি চেষ্টা করেছি যে ওই নক করব, ওরা আমাকে, আমি বলবো ভাই কয়টা বাজে বলা যাবে, কিন্তু বলতো না। কিন্তু 1-2 দিন সাপোর্ট পেয়েছি, যারা ওদের মধ্যে তো কারোর মধ্যে মনুষ্যত্ব ছিল, আমাকে বলেছে এখন 12টা বাজে, তখন আমি অনুমান করে নিতাম, তাসবিহ তাহলিলগুলো করতাম, বুঝতে পারতাম যে আগে থেকে একটু ধারণা ছিল, কারণ আমি ইতিকাফ করতাম আগে।
হ্যাঁ, এটা ফ্যামিলিগতভাবেই ট্র্যাডিশন ছিল। তো আমি জানতাম যে এই তাসবিহ তাহলিলগুলো করতে কত মিনিট লাগে, ওই দিক দিয়ে আমি টাইমটা মিলাই নিতাম যে এটা এতবার পড়লে 5 মিনিট করে হলে, যদি 12 বার করি তাহলে 1 ঘন্টা। হ্যাঁ, আর হাত তো পিছনে বাঁধা, আমি তো গুনতে পারবোই। তো এইভাবে মোটামুটি একটা টাইমিং করে নিতাম যে হ্যাঁ তাহাজ্জুদের টাইম হয়েছে। তো তাহাজ্জুদের সময় আমি তখন তাহাজ্জুদ পড়বো, আমি জানি যে ওই সময় দোয়া কবুল হয়। তো আমি এই জন্য করতাম কি, ওই উজু আর ভাঙতাম না। সকালে যে ঘুম থেকে ওঠার পর আনুমানিক হয়তো তখন 10টা বাজে বা 10:30 বা 9টা, আমি জানি না। তো তখন আমি করতাম উজুটা করে আর উজু ভাঙতাম না, ওই উজু রেখে দিতাম ঠিক ফজর পর্যন্ত। ফজরের আজানটা শোনা যেত, কারণ তখন ক্রাউড থাকতো না, থাকতো না। বাট অন্যান্য আজানগুলো ওখানে বোঝা যেত না। আর যে অনেক জোরে ওই যে ফ্যান 2টা বড় ফ্যানগুলো চলতো সম্ভবত। পরে আমি করতাম কি, ওই তারপর ঘুমিয়ে যেতাম, পরে উঠে নক করতাম। এর মধ্যে একদিন তাহাজ্জুদ নামাজ পড়তেছি, তো ওরা আবার রাতে এসে কে ঘুমাচ্ছে কিনা, কে কি করতেছে এসে রাতের বেলা চোখ বাঁধা অবস্থায় থাকতাম, নন 24 আওয়ার্স। শুধুমাত্র যখন বাথরুমে যেদিন গোসল, আমার প্রথম গোসলটা ছিল 45 দিন পর। হ্যাঁ, প্রথম গোসল মানে শার্টের উপরে, ওখানে কিন্তু প্রথমে চেষ্টা করি কি শুধু আন্ডারওয়্যার পরে থাকবে আর কিছু থাকবে না শরীরে, কিন্তু আমাকে যখন প্রথম ওইভাবে রেখেছিল তখন আমি ওইভাবেই নামাজ পড়তাম। তো প্রথমে যখন আমাদেরকে ফ্লোরে রাখা হয় তখন আমি বলতাম পশ্চিম কোনটা বলে দেন, বলেইনি। তো আমি অনুমান করে আল্লাহর উপর ভরসা করে আমি পড়তাম। তো তাদের বিবেকে হয়তো লেগেছে, তখন তার বলছে ওকে ওর প্যান্ট দাও। তখন আমাকে প্যান্ট দিল, শার্ট দিল, কিন্তু এই যে প্যান্ট শার্ট দিল, অন্যান্যদের করিয়েছে কিনা জানি না, কিন্তু আমাকে গোসল দিত না। তাহলে আমি প্রতিটা দিন, আমাকে যেদিন ধরেছিল সেদিন মঙ্গলবার ছিল, হ্যাঁ 10ই ফেব্রুয়ারি। তো আমি জানতাম যে আজকের পরের দিন হলো এটা বুধবার, এইভাবে আমি প্রতিটা বার মুখস্থ ছিল আমার। হ্যাঁ, এবং প্রতিটা ডেট আমি মনে রাখতাম। তো আমি পরে যখন ওইভাবে ফজরের ওইভাবে অ্যাডজাস্ট হয়ে গেলাম, তো ফজরের সময় হতো কি, বুঝতাম কিন্তু সবাই ঘুমাচ্ছে নিশ্চুপ, কিন্তু তবু ওরা আস্তে করে 2-4 জন আসতো, আর ওরা কথা বলতো না। ওরা কিন্তু যে কোনো জিনিস মানে সিটি দিত, কোকিলের সুর, এই ইশারা ইঙ্গিতে দিত, বুঝতাম হ্যাঁ এখন হয়তো এটা হবে। বা এখন যখন আমাদেরকে টয়লেটে নিয়ে যাওয়া হতো তখনও কিন্তু ওই ইশারা ইঙ্গিতেই চলতো, বিশেষ কারণ ছাড়া কথা বলতো না। একদম বিশেষ প্রয়োজনে হ্যাঁ তবুও বলতাম উঠো, উঠ, বা বসো, বা বের হো, এরকম। তো পরে একদিন আমি তাহাজ্জুদ পড়ছি, তো হাত তো পিছনে বাঁধা, চোখ বাঁধা, বসে বসে সব ওই হাত পা হাত আর চোখ বাঁধা যে, বাট আমি কিন্তু ওখানে বসা, ওঠার সুযোগ নাই। বা আপনি যে যখন আমি ঘুমানোর বিষয়টা এরকম যে হাত বাঁধা, পিছনে চোখ বাঁধা, আপনি কিন্তু এইভাবেই ঘুমাইতে হবে, এই ঘুম এটা। এবং ওখানে যারা আছে মানে আমি যেখানে ছিলাম বুঝতে তো পারতাম, সবাই কিন্তু এই স্টাইলই ঘুম, মানে ওখানে বসে এইভাবেই ঘুমাতে হতো। তো প্রথম কিন্তু হতো না, পরে কিন্তু অটোমেটিক আপনি যেভাবেই থাকেন, আপনাকে যদি এখন এইভাবে রাখা হয় আর যদি আপনাকে 7 দিন ঘুমাতে না দেওয়া হয়, আপনি কিন্তু এইভাবে গভীর ঘুমাবেন। বাট আমরা ভুলেই গেছিলাম যে আসলে শুয়ে ঘুমানো বা এটা। হ্যাঁ, এবং আমি ওদেরকে একবার বলেছিলাম যে বললেন না আমাকে বাঁচিয়ে রাখবে না মেরে ফেলবে, বলেছেন না এগুলো আমরা বলতে পারবো না বা আমরা জানি না। তখন আমি একটা আবদার করেছিলাম যে আমাকে যদি মেরে ফেলা হয়, আমার শেষ একটা ইচ্ছা আছে, থাকে না মেরে ফেলার একটা শেষ একটা ইচ্ছে, আমার ইচ্ছেটা হলো আমাকে যেন 10টা মিনিট এখানেই শুইতে দিয়ে আমি এখানে একটু 10 মিনিট শুয়ে থাকবো। মানে ঘুমানোর তো এমনি তো ঘুমাই হ্যাঁ বসে, কিন্তু শোয়াটাও যে একটা আল্লাহর নেয়ামত, এটা আমি তখন বুঝেছিলাম। পরে বলি যে তাহাজ্জুদের বিষয়টা যেটা বলি শেষ করে নাই। তাহাজ্জুদ আমি ওভাবে পড়ছি, তো একজন আসলো, এসে ওর হাতে তো মোটা লাঠিগুলো থাকতো, ওরা রডে বাড়ি মারতো, কে কী করছে না করছে। তো আমাকে বাড়ি মারলো যখন আমার ওই গ্রিলে, তো আমি তো নামাজ পড়ছি আর ঠোঁট চলতেছে এই পর্যন্ত, ওই যেটা দিয়ে বাঁধা থাকতো, তো ঠোঁট নড়তেছে, বুঝতে পারতেছে। তখন বলছে এই কী করিস? তো আমি তো নামাজ পড়তেছি, আমি বুঝতেছি ঝামেলা হতে পারে, আমি কিন্তু নামাজ তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি, কিন্তু সে অধৈর্য। হ্যাঁ, সে আমাকে বলছে কথা বলছ না কেন, আর কি পড়স, কী করো, ঘুমাস না কেন, মানে অনেক রাত হয়েছে, কেন ঘুমাইনি? পরে আমাকে করলো কি, ওই যে গ্রিলের ভিতর থেকে ঢুকে লাঠিটা দিয়ে অনেক জোরে জোরে মারলো 2 কাঁধে।
তখনও তাহাতে তবু আমি নামাজটা ছাড়ছি না, আমি চাচ্ছি যে আমি শেষ করে ফেলি। তো ওর আবার ইগোতে লাগে কি আমি কথাই বলতেছি না, তখন সে ওটা খোলার পর অনেকগুলো মারলো, আর আমি মারার পর আমি শেষ করে দিব, এর মধ্যেই ও করলো কি ওর হাত দিয়ে অনেক জোরে আমার মাথায় আঘাত করলো, অনেক জোরে। তখন মনে হচ্ছিলো যে শেষ, আমি মনে হয় এখন মারা যাব। পরে যখন আমি বললাম যে আমি নামাজ পড়তেছিলাম, কেন আমি তাহাজ্জুদ পড়তেছিলাম, বল তাহাজ্জুদ রাজনীতি করস, ভণ্ডামি করস তোরা, হ্যাঁ। তখন নেত্রীকেও আজে বাজে গালিগালাজ দিয়ে বলল যে তার দল করস, আবার নামাজ পড়স, তাহাজ্জুদ পড়স, কেন তাহাজ্জুদ পড়ি, অনেক প্রহার করে আমাকে, অনেক। আমি তখন ওই কষ্টটা আসলে মানে ওটা ভাবলে বুকটা ফেটে যেত যে এমন কি অপরাধ, মানে এমন কি অপরাধ যেটার জন্য আমি তাহাজ্জুদ নামাজ পড়তেও পারবো না, বা ওটাও একটা দোষের কারণ হবে, এগুলো মিলাইতে পারতেছিলাম না আসলে। এরপর আপনার বাথরুমের বিষয়গুলো তো একবারই, এটা তো আসলে পরে অ্যাডজাস্ট হয়ে যায় যে 6 মাস থাকলেন না, এভাবে আমি 4 মাস 3 দিন ওখানে ছিলাম। 4 মাস 3 দিন ছিলাম। 6 জুন, এর মধ্যে মার্চের 27 তারিখে, আমি বললাম না আমার কিন্তু তারিখ ওইভাবেই মুখস্থ, প্রতিটা ডেটে মনে রাখতাম। 27শে মার্চ করলো কি, ঠিক মাগরিবের আগে আগে বুঝতে পারতেছিলাম, কারণ আমি আসর পরে নিয়েছি, হুটহাট করে কয়েকজন আসলো। তার আগে আরেকটা জিনিস বলেন, রাতের বেলা যখন গভীর রাতে যখন আনুমানিক বুঝি পায়ের শব্দে খুব তাড়াহুড়া করে আসে, 8-10 জন হবে বা 6-7 জন হবেই, খুব তাড়াতাড়ি আসতো, ওরা ফিস করে আলাপ করতো, করতো, যে কোনো একটা সেল ওরা টার্গেট করতো, তাড়াহুড়া করে ওরা তালাটালো করে, আই চল ওট কথা বলে। তো ও যদি বলতো স্যার কোথায় যাবো, স্যার নিয়ে না স্যার, এই ধরনের বলতো, তো মুখ চিপে ধরতো। যাকে নিয়ে যেত সেও বুঝতো যে এই রাতের বেলা নিয়ে যাচ্ছে মানে মেরে ফেলবে, তখন টেনে হেঁচড়ে কিন্তু নিয়ে যেত, আর এত তাড়াহুড়া থাকতো, আর ওদের মধ্যেও এত ভয় থাকতো, কারণ ওরা তো বুঝতেছে জলজন্ত একটা মানুষকে মেরে ফেলবে। তো আমার না ডান দিকের মানুষটা কেমন কাশতো, আমি যে বসে আছি আমার ঠিক বরাবর পিছনের জনের ভয়েসটা কেমন, যেমন পিছনে একজনের ও ভাত একটু কয়েকদিন চেয়েছিল যে ভাত একটু বাড়াই দিবেন, এটার জন্য মাইর খায়, ওই জন্য ওর ভয়েসটা আমার মুখস্থ হয়ে গেছিলো। ওর ভয়েসটা একটু চিকন টাইপের, মানে বয়স হবে কত 20-22 এরকম হবে। তো খুব মায়া লেগেছিলো, ভাতের জন্য এতগুলো মাইর খেলো। তারপর আরেকজন আমার বাম সাইডে একজন ছিল, ও প্রচুর বাথরুমে যেতে চাইতো, মার খাইতো, বলতো আর বলবো না, আর জীবনও বলবো না, এবার মাফ করে দেন। আবার 2-3 ঘন্টা গেলে আবার সে বাথরুমে যেতে যেত। তা ওই পরিবেশটা মানে শুনতে পেতাম, মুখস্থ ছিল। কিন্তু ধরেন আমার প্রথম নিয়ে গেল আমার ঠিক বাম দিকের একজনকে, ওরে করলো কি ধরে এরকম হঠাৎ করে রাতের বেলা ধরে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেল। ওই সাউন্ডটা কিন্তু আমি কখনো পাইনি, মানে ও শেষ। আচ্ছা, তারপর আমার পিছনের যে ছিল ওই যে একটু কম বয়সের, হ্যাঁ, ও অনেক মানে বাড়াবাড়ি, ও বুঝতেই পারতেছে ওকে মেরে ফেলবে, ও মনে হয় অনেকদিন ধরেই হয়তো ছিল। তো স্যার আমাকে এইভাবে সারা জীবন রেখে দেন স্যার আমার নিয়েন না স্যার নিয়েন না। তখন বলছে যেটা বাইরে করবো এটা এখানেই করে দিব, এই গুলি এখানেই করে দেবো, মানে বুঝতেছি যে শেষ করা। ওগুলো অ্যাটিটিউড বোঝা যায় যে এটা ওর ইন্টেনশন বোঝা যায় যেটা মেরে ফেলবে, হ্যাঁ, রাতের বেলা মানে শেষ। আর আমি এইগুলোই দেখেছি। আবার নতুন জন আসলেও কিন্তু মনে হতো যে আজকে কিন্তু নতুন আসতো। যখন নতুন আসার অভিজ্ঞতা কি, ঠিক আমাকে যখন বাইরে থেকে নিয়ে এসে আমাকে একটা রুমে নিয়ে গিয়ে টর্চার করলো, সেম নতুন যাকে নিয়ে আসা হয় আধামরা অবস্থায় নিয়ে আসে, বোঝা যায় ও বলতে থাকে পানি দেন, আর আমি শেষ, এই মানে আর্তনাদগুলো করে। কিছুক্ষণ পর আবার 2 ঘন্টা 2-3-4 পর আবার নিয়ে যায়। ওই সময় মিউজিক বাজতো, যেটা ডিজে মিউজিকগুলো বাজতো, তখন 100% কাউকে টর্চার করতেছে, ইলেকট্রিক শক দিচ্ছে। এবং আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি, একদিন একটা ছেলেকে নিয়ে আসলো, ও খুব আর্তনাদ করলো, ধরে তারপর ওরে কেন জানে আবার নিয়ে গেল, বলছে এই তোর তো সব কথা মিথ্যা বলছিস, আবার নিয়ে গেল। তাকে মিউজিক চলতেছে, তো অনেক সময় মিউজিকগুলো হতো কি চিল্লানিটা, মিউজিকটা থামে তো ওকে প্রশ্ন করবে, ইন্টারোগেট করে যখন ওকে প্রশ্ন করবে, মিউজিক অফ করবে, দেখা যাচ্ছে ও চিল্লানিটা তখনও চলতেছে, চিল্লানি শুনতে পাই। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ও চিল্লানিটা দেওয়ার আগেই মিউজিক চলতেছে। এভাবে বোঝা যায় যে কারণ ব্যালেন্স তো ঠিক থাকে না। একদিন একজন করলো কি ইলেকট্রিক শক দিচ্ছে বা টর্চার করতেছে, শুনতে পারতেছে ও চিৎকার করতেছে। পরে এর মধ্যেই
হয় কি সম্ভবত ওর আপনার পায়খানার রাস্তায় দিয়ে কিছু দেওয়া হয়েছে, কারণ আমাকে কিন্তু বলা হচ্ছিল যে তুমি সব সত্য সত্য স্বীকার করো, এই যে আমি নিজে স্পষ্ট শুনি যে গরম পানি টকবক টকবক করছে, তো এটা কিন্তু পাথর। ওরা আমাকে, আমি যেটা পরবর্তীতে শুনেছি ডিম দেয় গরম বা এসে, ওরা কিন্তু আমাকে বলেছিল পাথর, এই যে টকবক টকবক শুনছো, এটা কিন্তু গরম পাথর, এটা এমন জায়গা দিয়ে দেওয়া হবে সব বেশি বের করে ফেলবো, তার নাড়ি ভুড়ি সব বের হয়ে যাবে, এই কথাগুলো বলেছে। আর এটা সত্য, আমাকে যখন প্রথম দিন না হয় ওটা বলতে ভুলে গেছিলাম, ড্রিল মেশিন কিন্তু সাউন্ড হচ্ছে আমার হাঁটুর উপরে নেওয়া হলো, বলে দিব ফুটো করে দিব, হাঁটু ফুটো করে দিব। তো এই জিনিসগুলো যখন ওখানে আমি ছিলাম ওই সাউন্ডগুলো কিন্তু পাওয়া যেত, কারণ আমরা যেখানে ছিলাম বুঝতে পারতাম যে একটু পাশেই ওই টর্চার সেলটা। তো একজনকে নিয়ে আসা হয়েছিল, তো ও এত বেশি চিৎকার দিচ্ছিল, তো পরে ওখান থেকে ওই যারা টর্চার করছিল ওরা ছি বলে আর টয়লেটের দুর্গন্ধে ছেয়ে গেছে, মানে ওকে ওই পানিশমেন্টটা দেওয়া হয়েছে। তো এটা আমার সাথে হয়নি, বাট এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম, যেটা কোথাও করি নাই। হ্যাঁ, এটা তো এই নির্মম নির্যাতনগুলো করা হতো, এবং ওখানে মনে হয়েছিল যে আমরা মানে কোন একটা জাহান্নাম, এটাই মনে হয় জাহান্নাম। কারণ প্রথমত দেখেন, ওই রাতের বেলা যে একজন করে নিয়ে যেত, আপনি প্রতি মুহূর্তে আতঙ্কে ভুগছেন যে কোন সময় আপনার সিরিয়াল। এবং বিশ্বাস করেন, যখন তালাটা খুলতো, একটা তালা খুলতো, এটুকু আমার মনে আছে, এবং ওই দরজাটা খুললে বেশ সাউন্ড হতো, তখন আমার কাছে মনে হতো এটা মানে আমাকেই নিয়ে যাওয়া হবে এখন। তো আসতো তারা এসে, যে কোনো সিরিয়াল ছিল হয়তো বা নাম থাকতো, ধরে হেতরে নিয়ে যেত। তো আমার পিছনে যে ছেলেটা, ও এত বেশি টর্চার ওকে করতেছিল, ও যাবে না, ওর মুখ চিপে ধরছে, আমি বুঝতে পারতেছি হয়তো পাটা দিয়ে গলা পাড়া দিয়ে রাখছে, কারণ ও মানে দম নিয়ে একটা সময় মনে হয় বমি করে দেয়, এরকম একটা অবস্থা। তো আমার কাছেও এরকম মনে হতো যে আমাকে প্রতিদিনই মনে হতো আজকে আমার সিরিয়াল। কারণ কি, আমি দেখতাম বামেরটা শেষ, ডানেরটা শেষ, পিছনেরটা শেষ, আবার আরও নতুন 2-3 জন, এবার আমি তো পুরনো হয়ে গেছি, আমার মনে হয় এবার সিরিয়ালটা আমারই। এই যে একটা মানে আতঙ্ক, এটা আপনি কোনো কিছুর সাথে মেলাতে পারবেন না। 27শে মার্চ এরকমই একটা ঘটনা ঘটলো আমার সাথে। আমাকে হুট করে বললো, হ্যাঁ উঠো, তো হ্যান্ডকাপ খুলে দিল, আমাকে উঠানো হলো। আবার যখন ওঠানো হয় তখন কিন্তু ওরা আরও একটা কাপড় দেয়, অনেক সময় জমটুপিও পরিয়ে দেয়, ওই দিন জমটুপি পরিয়ে দিল, দিয়ে খুব দ্রুত আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া হলো, একটা রুমে ঢোকানো হলো। মানে রুম কিন্তু ওখানে অনেকগুলো, কারণ কি আমি বুঝতাম রুমের ভিতর রুম, কখন আবার একটু ঢালু আছে, আবার একটু উঁচু আছে, এরকম। তো ওই রুমটাতে নিয়ে যাওয়া হলো, এরকম একটা রুম। তো ওখানে আমাকে গিয়ে মানে ধাক্কা দিয়ে বসানো হলো। তো আমার শরীরের সঙ্গে আরও 2-3 জনের সঙ্গে টাচ লাগলো, বুঝলাম যে কয়েকজন। ওখানে সবাই চোখ বাঁধা, হাত বাঁধা, আমি দোয়া পড়তেই আছি। আমার কাছে মনে হচ্ছে সিমটম ভালো না। পরে কিছুক্ষণ পর একজন, সম্ভবত উনি অফিসার হবেন, খুব আসলো, এসে বললো, এই কয়জনেরা? ওরা ইশারা দিয়ে হয়তো বললো, হয়তো 5-6 জনের মতো হবে আনুমানিক, সংখ্যাটা ওরা মুখে বলেনি। তারপর বললো, এই সবগুলোরে এক এক করে অজু করাও, একজন অজু করো, আর কার তবার নামাজ পড়ে নাও, হ্যাঁ, জীবনে তোমরা যা করছো এই ক্ষমা চেয়ে নাও, আজকে তোমাদের জীবন প্রদীপ শেষ। এর মধ্যে তো 2-3 জন মানে একবারে গড়াগড়ি, স্যার মাফ করে দেন, এই দেন সেই দেন। আমি তখন অজুর বিষয়টা আমি প্রথমে বলি যে আমি অজু করে নেব। তখন আমাকে বাথরুমে নিয়ে গেল, নিয়ে অজু করতে দিল, দিয়ে আবার ওইখানে বসালো। তখন একটু পিছনে বুঝতে পারতেছি দেওয়াল, ওই যে বসে হাত বাঁধা, চোখ বাঁধা, আমি দোয়া পড়তেই আছি, মানে দোয়া যা জানা ছিল সব পড়তেছি, এবং কোনো নন স্টপ। আমি চিন্তা করছি যে বাঁচালে উনিই পারবেন, আর কেউ, এরা মানুষ না, হ্যাঁ, এদের দয়া মায়া আসবে না। আর অনেকেই কিন্তু কাঁদতেছে, স্যার আমার ছেলে আছে বা মেয়ে আছে, স্যার আমার বৃদ্ধ বাবা, আমার বৃদ্ধ মা, যে যার মতো করে বলছে। আর আমি কোনো কোনো কান্নাকাটি না, কোনো কিছু না, আমি নন স্টপ দোয়া পড়তেই আছি। একটা সময় আমাকে এসে বললো যে 2-3 জন আসলো, এটারে উঠা। আমি বললাম, প্রথম সিরিয়ালটাই আমার। উঠালো, উঠাই নিয়ে আমাকে তড়িঘড়ি করে পাশের আরেকটা রুম, বুঝতে পারলাম এমন। তখন ওখানে আমাকে দাঁড়িয়ে রাখলো, পিছনে ধরে আছে 2 জন, হ্যান্ডকাপ বাঁধা। তো একজন অফিসার আসলো, আমি মাথা নিচু করে আছি আর দোয়া পড়তে আছে।
বুঝতে পারলাম যে একজন আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, প্রায় 2-2.5 মিনিট 3 মিনিট হবে, কোনো কথা বললো না। কিছুক্ষণ পর আমাকে বলছে, ছেলে মেয়ে কয়টা তোমার? আমি বললাম যে আমার এক ছেলে এক মেয়ে। কয় ভাই বোন, এগুলো তো প্রথম দিনে আবার সব নিয়েছে, আমরা কয় ভাই বোন, আমার চাচারা কী করে, মামারা কী করে, এয়ারফোর্সে কেউ আছে কিনা, নৌবাহিনীতে কেউ আছে কিনা, র্যাবে কেউ আছে না, আরবি সেনাবাহিনীতে, এগুলো কিন্তু প্রথম দিন ডিটেলস। আমার পুরো শরীর কাপড় টাপড় খুলে কোথায় কোন দাগ আছে না আছে সব কিছু নিয়েছে। হ্যাঁ, সবার ডেট অফ বার্থ, সবার মোবাইল নাম্বার, এই কোনোটাই বাদ রাখেনি। বরং আমার ফেসবুকের পাসওয়ার্ডটা টেনশনে ভুলে গেছিলাম, এটার জন্য 2 দিন প্রহার করে আমাকে, মানে নিয়ে যায়, আবার আমি ওখানে স্মরণ করতে বলে আসে না, আবার মাইটার দিয়ে আবার নিয়ে যায়, এগুলো মাঝখানে মানে ভুলে গিয়েছিলাম বলতে। তো যাই হোক, পরে আমাকে বললে যে তোমার ছেলে মেয়ে কয়জন? 2 জন। তোমার বাবার বয়স কত, মার বয়স কত? তো ওগুলো বললাম। পরে বলছে ছেলেটার বয়স কত? আমি 7 বছর, মেয়েটার 3 বছর। তখন উনি চুপচাপ আছে। তখন বলতে আমার নামাজের দাগ তখনও ছিল। তারপরে নামাজ এই পর্যন্ত তো চোখ বাঁধা, আর জমটপে উজুর সময় খুলে দিয়েছি, আর পড়ায়নি। পরে বলে যে নামাজ কি কতদিন ধরে পড়ো? আমি বলছি যে এটা স্যার আমাদের ফ্যামিলির সবাই নামাজি, হ্যাঁ, সবাই নামাজ কালাম পড়ি, ছোটোবেলা থেকেই পড়ি আমরা। তখন বলছে যে এত ভালো ভালো একটা পজিশনে, তুমি সুপ্রিম কোর্টের লয়ার, তুমি কেন আসছো এগুলোতে? এই যে ভালো ব্যবহার করেছে, আপনি চিন্তা করতে পারবেন না মানুষের কাছে ভালো ব্যবহারটা পাওয়া। এটা যখন আপনি প্রতিনিয়ত একটা খারাপ পরিবেশে থাকবেন না, তার আগে আপনি বুঝবেন না যে আমি মানে একটা মানুষের সঙ্গে যে ভালো ব্যবহার করাটা যে কত বড় একটা পাওয়া। ওই সময় ওই দিন, এটা 27শে মার্চ, তখন প্রায় 1.5 মাসের মতো আমার হয়ে গিয়েছে। এই 1.5 মাস পর আমাকে প্রথম কেউ ভালো ব্যবহার করলো, যে তুমি এগুলো লাইনে কেন এসছো? হ্যাঁ, তুমি ভালো ফ্যামিলিতে বিলং করো, তুমি সুপ্রিম কোর্টের লয়ার, তুমি কেন আসছো? আমি কেঁদে দিচ্ছি। আমি একবারে হাওমা করে কেঁদে দিচ্ছি। তখন আমাকে সান্ত্বনা দিচ্ছে, কী হলো? আমি বলছি না, আজকে মনে হচ্ছে যে আমি মানুষ, মানে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি মানুষ, এবং আমার মনে হয়েছিল যে আমি পৃথিবীর সবচেয়ে কুখ্যাত একটা খারাপ মানুষ, সবচেয়ে খারাপ মানুষ। আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করলেন, আমি অ্যাবনর্মাল আচরণ করতেছিলাম। তখন উনি আমাকে থামিয়ে দিল। তখন বলল যে তুমি তো এখানে এই অবস্থায় নামাজ, ওই পাশের জনকে মনে হয় জিজ্ঞেস করতেছে, তো ও তো নামাজ এই অবস্থায় পড়তো না? হ্যাঁ, এই অবস্থায় পড়তো। ঠিক আছে। পরে বলেছে যে নামাজ পড়তে থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। দেখো, আমি তখন বলছি, স্যার আমার ছেলে মেয়ে দুটোর জন্য আমাকে রিলিজ করেন, বা আমাকে জেলে দিয়ে দেন, অনেক বড় মামলায় দিয়ে দেন। হ্যাঁ, পরে বলছে যে না, তুমি আল্লাহর কাছে চাও, যেহেতু চাইতে থাকো, আমরা কিছু জানি না, দেখি আল্লাহ তোমাকে কি করে তোমার সাথে, আমরা দেখি। তখন আরও 2-1টা কথা বললে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আরও 2-3টা কথা বলে আমার স্পষ্ট মনে আছে উনি এইভাবে আমাকে দিয়ে দিলেন। তো আমি তো অনেক ভালো লাগলো। পরে আমাকে দ্রুত ওখান থেকে টেনে হিসেবে নিয়ে ঠিক আমার আগের জায়গাটা দিয়ে দিল। কিন্তু ওই যে 6-7 জন, এটা কোন সেল থেকে নিয়েছে আমি একজ্যাক্ট বলতে পারবো না, কিন্তু অনেকের যে কাশি, কারো আর্তনাদ, এটা একটু কম পাচ্ছি, তার মানে ওদেরকে আনে নাই। তো ঠিক রাতে যখন খাবারটা আনতে দিতে যাবে, আমার হ্যান্ডকাপ যে খুলবে, ওরা আমি হাতটা চিপে ধরছি, চিপে ধরে বলে, ভাই আজকে কি করতো? ভাই আমার সাথে যারা ছিল ওদের কি করলো, বা আজকে আমাকে কি করতো? তখন আমার কানে কানে ফিসফিস করলো যে তুমি লাকি, বাইচা গেছো এটুকু। তো আমি বলেন না ওদের সাথে কি, মানে আর যারা ছিল শেষ, ওগুলো শেষ। পরে তো আমি আল্লাহর কাছে আমার তখন আরও ঘুম কমিয়ে দিলাম, বাথরুম মানে অজু আরও মানে কি জান প্রাণ যেভাবে যে অজু ধরে রাখার। তখন আমি ভাবলাম যে এইবার যখন বাঁচিয়ে, মানে আমার কাছে পুরো মনে হলো যে আমার দোয়া, আমার আল্লাহর রহমতে আমি বেঁচেছি। পরে আমি আরও তাসবিহ তাহলিল শুরু করে দিলাম। এভাবে চলতে থাকলো। এর মধ্যে 6 জুন হঠাৎ করে দুপুরবেলা হবে, আমরা দুপুরে যে খাবারটা দেয়, খাবারটা খেয়ে কিছুক্ষণ পরেই বললো যে ও ঠিক আবার ওই হ্যান্ডকাপ খুলে নিয়ে আবার তড়িঘড়ি করে একটা গাড়িতে উঠালো। এইটুকু জানি, ওই যেই রুমগুলোর মতো বলি, গাড়ি কিন্তু ওইগুলো পর্যন্ত ঢোকে। হ্যাঁ, আমার এই জন্য খুব ইচ্ছে, যদিও আমি ওখানে একজনের কাছে আমি অনেক রিকোয়েস্ট করে শুনেছিলাম, ভাই এটা কোথায়, প্লিজ এইটুকু বলেন, যে বাথরুমে আমাদেরকে নিয়ে যেত। তো এর মধ্যে একজনের সঙ্গে আমার একটু সখ্যতা হয়, কারণ ও একটু ভালোভাবে নিত, বা ধাক্কাধাক্কি করতো না,
2 মিনিটের জায়গায় 4 মিনিট লাগলেও হতো, কিন্তু ওদের শিফট চেঞ্জ হতো, দেখা যাচ্ছে যে সপ্তাহে 1 দিন বা 2 দিন পেতাম। তো এটুকু জানতাম যে রেব1 এটা। তো গাড়িটা কিন্তু ভিতরে ওই সেলগুলো থেকে রুমের মতোই গাড়িতে তুলে নেয়। তো পরে গাড়িটা যে একটা গাড়ি যদি একটা বদ্ধ জিনিস দিয়ে চলে, আপনি কিন্তু টের পাবেন। আর যেহেতু আমি নিজে আগে থেকেই সেলফ ড্রাইভ করি, আমি তো জানি সাউন্ডটা কেমন হবে। তো আপনার ওই গাড়িতে তুলে বুঝতে পারলাম একটা উঁচু উপরের দিকে উঠতেছে। হ্যাঁ, নামার সময় কিন্তু এটা আমি ফিল করেছিলাম যে ঢালুতে নামতেছে। উপরের দিকে উঠলো, উঠেই ঠিক রাতের যেই সাউন্ডগুলো গাড়ি ঘোড়ার এগুলো সাউন্ড পেতাম, সেম ওগুলোই। হ্যাঁ, আর ট্রেনের আওয়াজটা আমি স্পষ্ট পেতাম। রাতের যেই ট্রেনগুলো ছিল, রাতের ট্রেনগুলো যখন যেত তখন ওই গ্রিলগুলো কাঁপতো, ঝিনঝিন ঝিনঝিন করে কাঁপতো। আর প্লেনেরগুলো তো স্পষ্ট বুঝতে পারতাম। এবং এইটুকু আমি নিশ্চিত ছিলাম যে এয়ারপোর্টের আশেপাশে। আর যেহেতু আমি উত্তরা থেকে আমাকে তারা নেয় এবং যতটুকু আমাকে ঘুরিয়েছে, আমি তো বুঝি যে গাড়ি একটা ঘোরানো হচ্ছে এবং তারপরেই নিয়ে যাওয়া হয়। বুঝতেই তো পেরেছি যে এটা রেব1 বা আশেপাশে, বা আয়নাঘর যেটা প্রতিশব্দ বলেন আপনারা। তো তখন ওই মাইক্রোতে উঠালো, মাইক্রোতে ওঠার পর ওখানে আমাকে একটা যে সিটটাতে বসতে দেওয়া, আমি যখন মাইক্রো থেকে যখন আমি ঢুকছি, তো অনেকের হাঁটুর সাথে আমার হাঁটু লাগছে, বুঝতে পারতেছি আরও আছে। ওখানে জম টেপে পড়ানো আছে। পরে আমাকে যার সাথে বসানো হলো, আমার পাশে আরেকজন, বুঝতে পারতেছি কোনো সিট ফাঁকা নেই, কারণ ফাঁকা থাকলে তো আমাকে একা একটা সিটে বসাতো। পরে ওইভাবে বসানো হলো। তো ওইভাবে গাড়ি চলতে থাকে। একটা সময় বুঝতে পারি যে আমি কিন্তু খুব চেষ্টা করি কোন দিকে যাচ্ছে, কি মনে হচ্ছে এটা বোঝার খুব চেষ্টা করতেছি, বুঝতেছি দূরে কোথাও নিয়ে আজকে শেষ। আমি তো মানে প্রতিনিয়তই ভুগি যে ফিল করি যে এই মনে হয় মেরে ফেলবে, কিন্তু যখন কোথাও নিল, এই দুটো অভিজ্ঞতা দুটো জায়গায় নিয়েছে, একটা সেদিন সেই রুমে আর একটা ওই গাড়ির। তো আমি চিন্তা করতেছিলাম কি তার আগে যে ওইটা জানতাম যে সমুদ্রে বা নদীতে নিয়ে যায় গুলি করে, তারপর পাথর দিয়ে পেঁচিয়ে শিকল দিয়ে ডুবিয়ে দেয়। এটা কিন্তু আমি যেহেতু মানে আইনজীবী হিসেবে আমি তো অনেকের কেস ফাইলগুলো স্টাডি করতাম, আমার এটা জানার ছিল, অভিজ্ঞতা ছিল। তো আমি মনে করতাম যে তাহলে সমুদ্রে, এটা চাচ্ছিলাম না, গুলি করে মারুক আইয়ে তো দম বন্ধ হয়ে যেত। এগুলো এখন তো বলতে পারতেছি, কিন্তু ওই সময় যে ফিলিংসটা, এই ফিলটা সারা দিন দিন রাত আমরা এইভাবে টকশো করি, আমি কোনোভাবেই এগুলো এক্সপ্লেন করা সম্ভব নয়। যে তখন আমি আমার মৃত্যুগুলো ভাবতেছি যে দৌড়ে পালাবো, তখন পিছন থেকে গুলি করবে, না এটা মনে হচ্ছে না, এটাই ঠিক ছিল। যখন আবার ওখানে থাকতাম তখন মনে হচ্ছিলো এটাই অনেক, কিন্তু যখন গাড়িতে নিয়ে যাচ্ছে তখন আমার কাছে মনে হচ্ছে যে পানিতে ডুবাবে, অথবা আরেকটা আছে কেমিক্যাল দিয়ে ক্র্যাশ করে দেয়, ওইটাও ভয়াবহ। আমি বলছি এই ভয়াবহ মৃত্যুটা যখন এই যে এটা বাধা থাকলো, নিচ থেকে কিন্তু অনেক সময় শরীর, পেট এগুলো দেখা যায়। বা যখন আমি টয়লেটে যেতাম বা খাবারটা খেতাম, তখন এভাবে নিলেও কিন্তু এই আঙ্গুলগুলো দেখা যায়। আমি কিন্তু ফিল করতাম এই হাতগুলো আর এই তরতাজা হাতগুলো মিশে যাবে, বুঝতেছি তো যে মেরেই ফেলবে। সেটা কয়েকদিনের মধ্যে মারবে এটা জানি না, বাট মেরে তো ফেলবে এটা নিশ্চিত। এবং আমি ড্যাম শিওর ওখানে যারা ছিল প্রত্যেকজনেই ভাবছে যে কাউকে না ছাড়লেও আমাকে মেরে ফেলবে। তো আমার তখন মনে হতো যখন নিয়ে যাচ্ছে, যখন সন্ধ্যা হয়ে গেল, ঝিঝি পোকা টোকার সাউন্ড পাচ্ছি, তখন আমার কাছে মনে হচ্ছে যে খুব মর্মান্তিক মৃত্যু দেবে। হ্যাঁ, তখন আমি ফিল করতেছি আমার শরীরটার আজকে শেষ। হ্যাঁ, তো ওইভাবে যখন চললো, তখন আমি আবার কথাও তো বলা যাবে না, কথা বললেই কিন্তু মারধর ওখানেও। তো তারপর মনে হচ্ছিল যে পানিতে ডুবিয়ে মারবে বা হবে, এই চলতে চলতে একটা পর্যায়ে, আচ্ছা লম্বা না করি না, একটা পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে যে, কারণ কি টল দিবে, আমি যেহেতু উত্তরবঙ্গের ছেলে, আমি কিন্তু বুঝতে পারছি যে যমুনা সেতু এই ধরনের কিছু একটা, কারণ যমুনা সেতুর লাইন থাকতো, টল দিতে হতো। হ্যাঁ, পরবর্তীতে ব্রিজটা অনেকক্ষণ ধরে পার হয়, তখন তো পদ্মা সেতু ছিল না। আমার কাছে মনে হয়েছিল এটা যমুনা সেতু। তো পিছন থেকে একটা আমাদের এর মধ্যে কিন্তু গাড়ি চেঞ্জ হয়, ওই মাইক্রো থেকে একটা জায়গায় আমাদেরকে মনে হচ্ছিল জঙ্গলের মতো একটা জায়গায় অনেকক্ষণ ওয়েট করিয়েছে, 1 ঘন্টার মতো হবে। পরে আবার আরেকটা গাড়ি আসলো, এগুলো বড় বড় ভ্যানগুলো, ট্রাক বাস যেগুলো ওদের র্যাব বা আর্মিদের হবে এরকম। তো কেন, কারণ ওখান থেকে যখন নামালো তখন কিন্তু একটা কাঠ নামিয়ে দিল, ওই কাঠটা সিঁড়ির মতো ওর ধরে আবার উঠালো,
ওখানে যখন উঠায় ওখানেও কিন্তু আবার আমাদের আগেই কিন্তু আরও লোকজন, এই কেস, হ্যাঁ, সব চুপচাপ, সব এইভাবে আতঙ্কে। তো ওখানেও আবার আমাদের এই মাইক্রো যারা আছে ওগুলো সব ওখানে ফ্লোরে বসিয়ে সব ওই চলতে থাকলো। তো যখন ওটা ওই যে টোল দিবে, ওই টোলের ওখানে যখন গেল তখন পিছন থেকে কিন্তু গাড়ি থেকে একজন নেমে কিন্তু বলতেছে, হ্যাঁ এটা র্যাবের গাড়ি, মানে টোল যেখানে দিবে এখানে বলতেছে, মানে সিরিয়াল বলছে এই সব চারটা গাড়ি র্যাবের গাড়ি। তার মানে তখন আমি বুঝতে পারলাম শুধু আমাদের গাড়ি, আমাদের পিছনে আরেকটা, অথবা সামনে আরেকটা, পিছনে একটা, চারটা গাড়ি আছে। পরে বুঝতে পারলাম, এবং সেতু যখন পার হলাম বুঝলাম। এরপর কোন দিকে নিয়ে গেল বা কি বুঝতে পারিনি। তারপর আবার চলতে থাকলো প্রায় 3 ঘন্টা বা 4 ঘন্টা এরকম আনুমানিক। পরে একটা পর্যায়ে একটা জায়গায় এক এক করে ঢুকাচ্ছে, ওখানে নামালো। তো যখন ঢুকাচ্ছে এত গরম, জুন মাস তো, 6 জুন, এটা এত গরম, এত মানে আর মনে হচ্ছে দম ফেটে যাবে, আর ঘেমে যাচ্ছি, মনে হচ্ছে পুরো শরীরে পানি ঢালতেছে কেউ। তো এত গরম, আমার মনে আছে আমি নিঃশ্বাসগুলো এইভাবে নিচ্ছি, মানে মনে হচ্ছে অক্সিজেনও কম। তো মনে হয় যে এমনি মারা যাবো, এখানে দম ফাটে এমনি মারা যাবো, সরি। পরে ওখান থেকে করলো কি, আবার নাম ঠিকানা এটার যা ফর্মালিটিস আছে এগুলো করলো, করলো। পরে আবার বললো অ্যাডভোকেট সোহেল রানাকে। আমি বললাম হ্যাঁ, ওখানেও আমি সিরিয়াল হয়তো মেরে ফেললো, সিরিয়াল প্রথমেই। পরে বললো যে ও আচ্ছা, পরে ডাকলো, আপনি নিয়ে গেল একজন, অ্যাডভোকেট সোহেল রানা, হ্যাঁ কোথাকার, সুপ্রিম কোর্টের। তুমি কি নামাজ পড়ো না? হ্যাঁ, একে ওই পিছন দিক দিয়ে নিয়ে যাও। পরে আমাকে নিয়ে গেল, নিয়ে যে ওখানে, এটা কিন্তু 4 মাস 3 দিন, 6 জুন মানে আমাকে 10ই ফেব্রুয়ারি ধরেছে, 4 মাস 3 দিন অলরেডি ওখানে, এখানে বা এর পরবর্তী এখানকার ঘটনা সেকেন্ড স্টেজের। পরে ওখানে করলো কি, ওখানকার হিসাবটা হলো ঢুকিয়ে দিল, গেটে তালা মারে দিল। বিশ্বাস করেন জান্নাত পেলাম। কিভাবে? ওখানে টয়লেট, এটা একদম সবচেয়ে ছোট টয়লেট, যেটা মানে এর আগে আমি এত ছোট টয়লেট দেখিনি। জাস্ট ওই যে পেনটা, ফ্ল্যাট কমোডের পাশে কোনো মতো বসা যায়, এরপরেই কিন্তু একটা গেট, আর কোনো জানালা নাই, কোনো কিচ্ছু নাই, টয়লেট যেরকম হয়, হ্যাঁ। কিন্তু এইটুকু জানি যে অনেক উঁচু, হ্যাঁ, উপরটা উঁচু। আর ওই গেটটা খুব বেশি না, মনে করেন আমি তো বেশি লম্বা না, তারপরেও মাথা হালিয়ে ঢুকতে হয়। তো ওইটা বাইরে থেকে দিয়ে দেয়, আর নিচে একটু কাটা আছে, এরকম একটা প্লেট ঢুকে, হ্যাঁ, একটা প্লেট ঢুকে। আর যখন একটা মগ আছে, ওই মগে পানি দিয়ে দিবে। আমি পুরোই জান্নাত পেলাম। কেন? ওখানে হাতটা সামনে, হ্যান্ডকাপ পরা থাকতে হবে, হাত সামনে, চোখ বাঁধাই থাকবে, কিন্তু সামনে থাকলে তো কখনো নামাইতে পারি, করতে পারে, আর ওটা কেউ দেখার কোনো কিছু নাই। শুধু মাঝে মধ্যে ওরকম ছোট ছোট ঘর কিন্তু অনেকগুলো, একটা মেইন গেট আছে বুঝতে পারি, বড় একটা গেট, ওইটা যখন খুলে তখন শব্দ হয়, তখন 3-4 জন রাউন্ড দিয়ে দেয়, আবার ওই গেটটা লাগিয়ে দেয়, তারপর আবার স্বাধীন। কারণ আমাদের ডানে বায়ে ওরা কি আছে, কিন্তু যে যার মতো করে কথা বলে, করে বুঝি। আমাদের সাথে না, একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারবে না। সিসি ক্যামেরা তো অবশ্যই আছে, ছিল হয়তো, আমি দেখি নাই। তো পরে ওই টয়লেট, আমি তো পুরো এখানে তো একটু কোমরটা বাঁকা করতে পারবো, শুইতে পারবো, ওই হ্যান্ডকাপ লাগানো, ওটা বসে থাকা তো না, পুরাই জান্নাত। তখন আমার কাছে মনে হলো মেরে ফিরুক একটু, এখন তো একটু ডান কাত হতে পারবো, বাম কাত হতে পারবো। বিশ্বাস করে আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এখন যদি মেরেও ফেলে একটু, আমি এটাই চাচ্ছিলাম যে এটা একটু করুক আমার সাথে। কিন্তু ওখানে প্রবলেমগুলো হলো কি, একদম অন্ধকার, প্রচুর মশা ওখানেও ছিল, 4-5 দিন যেখানে থাকছিলাম, এবং আর ওখানে এত মশা, তখন তো আমি আমাদের যে এই যে আমরা একটু চুলকাই বা একটু করি, আমরা এগুলো কিন্তু বুঝি না যে এটা কি। আপনাকে এখনই হাত বেঁধে রাখা হোক, আপনি তখন বুঝবেন, কখনো পিঠটা একটু চুলকাবে, কখনো একটু হয়তো পায়ের নিচে। যখন আপনি পারবেন না, কি যে ইরিটেট হবেন আপনি, ব্রেইনে গিয়ে মনে হয় ব্রেইনটা আপনাকে খেয়ে ফেলতেছে। তো তার উপর মশা, তো আমার মনে আছে মশাগুলো যখন হতো, শরীর ঝাড়িয়ে দিতাম, পড়তো না। ওখানকার মশাগুলো জানতো যে এরা কেউ মারতে পারে না মশাগুলো ওভাবেই থাকবে,
এবং বুঝতাম মশাগুলো রক্ত খেয়ে 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 শরীর থেকে পড়ে যেত। যখন খাবারের জন্য ওটা খুলে দিত তখন বুঝতাম যে মানে মশাগুলো যখন লাগতো মনে হতো রক্ত, বা ইয়েতে বাথরুমে যখন যেতাম তখন দেখতাম যে এগুলো রক্তে ভরে গেছে, মানে মশাগুলো ওখানে মরে ওখানেই ভর্তা হয়ে যেত। তো সেম ওখানেও অন্ধকার, প্রচুর মশা, একদম অন্ধকার। তো ওখানে যখন থাকলাম তারপরেও আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করেছি যে যাবে, কিন্তু প্রবলেমটা হলো ওই যে একটা লাল মগে পানি দিয়ে যেত, এখন আপনি এটা দিয়ে আপনি গোসল করেন বা টয়লেট সারেন বা অজু করেন বা খান, আলাদা কোনো সুযোগই নেই। মনে আছে ঈদের দিন, ওই দিন একটা বড় বালতি দিয়েছিল, হ্যাঁ, যে হ্যাঁ এটা দিয়ে তোমরা আজকে গোসল করতে পারবা। ওখানে একটা রোজার মাস যায় আমরা ঈদ পর, এছাড়া ওখানে ওই এক মগ আমি রোজার সময় 2-3 বার চাইছি, তো আমার অনুমতি দেওয়া হয়নি। ওরা চাচ্ছিল, কারণ যারা ওখানে পরিচিত হয়ে গেছিলাম, মানে সবাই বলতে এই ও নামাজ কালাম পড়ে, ও সবসময় ও ঠোঁট নড়ে, হ্যাঁ ও তাজবি তাহলিল করে। তো আমি বলেছিলাম যে একটু পানি কি বাড়িয়ে দেওয়া যায় কি না, বা যদি সুযোগ, আমি আবার বলতাম অনেক বিনয়ের সাথে, না হলেও চলবে, হ্যাঁ মানে বললাম আপনারা মাইন্ড করবেন না প্লিজ। তো তখন বলতেছে, তখন ঠিক আছে সিনিয়রের সাথে কথা বলি, তো সেটা দেয়নি। রোজার সময় বলেছিলাম যে একটু মেসওয়াক দেওয়া যায় কি না, বা আধা ঘন্টা কোরআন পড়ার ব্যবস্থা, বা কোরআন পড়তে পারবো কি না, হ্যাঁ একটু আলো দিয়ে একটা যদি দিত, আমি ভাবছি রোজার সময় যাতে একটু হতো, কিন্তু ওরা বুঝতে পারে, ওরা কিন্তু না করেনি, বলছে ঠিক আছে এটা তো আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পারমিশন নিতে হবে, জানাচ্ছি। তো আবার এসে আবার আমাকে আবার জানায়, মেসেজটা দেয় যে না পারমিশন হবে না। তো যেরকম রোজার সময় ওরা নোক টোকগুলো তো অনেক বড় হয়ে গিয়েছিল, রোজার সময় ওরা নিজেরাই কেটে দিয়েছিল। তো পরে এই প্রবলেম ওখানে যে পানি ওই এক মগ, এখন ওটা দিয়ে খান, ওটা দিয়ে টয়লেট সারেন, বা ওইটাই অজু, গোসল তো প্রশ্নই ওঠে না, গোসল তো আপনি করতেই পারবেন না। ঈদের দিন যেটা গোসল করেছিলাম, ওই আমি যেখানে বসে থাকতাম ওই জায়গায় গোসল। তো এই হলো ব্যাপার। আর একটা প্লাস্টিক নিচে বিছানো থাকতো, কারণ টয়লেটের কমোড এটা একটাই তো সেতে হয়ে যাবে, ওই জন্য ওই প্লাস্টিকটা ওখানে ছিল। ছাড়া পেলেন কবে? আচ্ছা, এর মধ্যেই আপনার হঠাৎ করে একদিন আসলো কয়েকজন, ঠিক আমি তাহাজ্জুদ, ওখানে আবার আজানটা শুনতে পেতাম, হ্যাঁ ওখানে আজানটা শোনা যেত। আর ওখানে আম খেতে দিয়েছিল রোজার সময়, অনেক 1-2 দিন পর পরই ওই ইফতারির সময় আম, বুঝতাম যে রাজশাহীর এদিকেই হবে। আর ওখানে একজনের সঙ্গে আমার কথাও হয়েছিল, ও আবার ওখানে এক র্যাব ছিল, ও এসে আমাকে বলে যে আপনি কি আইনজীবী? আচ্ছা, আমি একদিন একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, মামলা সংক্রান্ত বিষয়, তাদের পারিবারিক একটা মামলার বিষয়, আপনি কি সমাধান দিতে পারবেন? আপনি কি আইনজীবী? আমি সিভিল ক্রিমিনাল, আমি দুটোই বুঝি, আপনি যে কোনো ম্যাটার, আমি তো চাই ওরা হেল্প নিউক আমাকে। তো সে আসে একদিন, তারপর ওইটা বলার 3-4 দিন পর একদিন আসে, মনে হয় সুযোগ বুঝে এসে বলে যে তার ম্যাটারটা বলে, আমি খুব সুন্দর সমাধান দেই। সে আবার ওটা আরও 4-5 দিন পরে এসে খুব খুশি, যেটা বলছেন এটাই সত্য, এটাই ঠিক, আপনি খুব ভালো মানুষ, ইনশাল্লাহ আমি দোয়া করি আপনাকে যেন ওরা ছাড়ে। আমি আপনি কি জানেন না আমাকে ছাড়বে কি না? ওই লোক আমাকে বলে যে ছাড়ার বিষয়টা সম্পূর্ণ আল্লাহর উপরে চান, তবে সম্ভাবনা খুব কম। ও কিন্তু আমাকে এইটা নোট দেবে যে আপনি সবসময় আল্লাহর ইবাদত করেন, আল্লাহর নেক বান্দা, আপনাকে আমি মিথ্যা কথা বলবো না। তখন আমি একটা প্রশ্ন করি যে এই যে আমার ডানে এবং বামে যে ছিল এরা কই? তখন বলছে যে এদের মধ্যে একজনকে আমিই শেষ করছি। ও ওই কথাটা বলে, হয়তো আল্লাহই ওকে দিয়ে বলেছে, কারণ অন্যান্য জায়গায় যখন আমি র্যাব 1-এ ছিলাম তখন কিন্তু আপনার গেলেও নতুন কেউ আসতো, এখানে কিন্তু ওইটা ছিল না, যার ভয়েস আমি শুনি নাই, আর কিন্তু শুনি নাই নতুন কেউ আসেও নাই, মানে এটা হলো লাস্ট স্টেজের, এটুকু বুঝি। তখন আমি বলি যে ভাই আমাকে এটা কোথায়? তখন বলছে এটা রাজশাহীর র্যাব হেডকোয়ার্টার। ও আমাকে এগুলো কেন বলছিল জানেন? আমি পরে বুঝতে পেরেছি, ও শিওর ছিল যে মেরে তো ফেলবেই, হ্যাঁ এগুলো বললেও কি হবে। আমি বলছি আচ্ছা আমাকে কোত্থেকে আনা হয়েছে? আপনি জানেন না? বলছে আমি শিওর না, হ্যাঁ একজন বলেছে বাট আমি জানি না সত্য বলেছেন আমি, আপনি বলেন। তো বলছেন না যেটা বলছে ওটা। আমি আপনি বলেন তাহলে আমি মিলাতে পারবো যে
ঠিক বলেছে কিনা, কারণ র্যাব ওয়ানে ছিলেন, তখন আরও ক্লিয়ার। পরে ওই দুটার কথা জিজ্ঞাসা করি যে আমার ডান বামের, তখন বলে কিন্তু একজনকে আমি নিজেই শেষ করছি। কীভাবে করছে এটাও বলে, যে সে ওই যে স্পিড বোর্ডে যায়, ও ফায়ার করে এবং ওটার জন্য ও 10,000 টাকা গিফট পেয়েছিল এবং বলেছিল যে এখন আমি যে গেঞ্জিটা পরে আছি এই গেঞ্জিটা আমাকে সিও স্যার দিয়েছে। এটা আসলে মিডিয়াতে বলার দরকার নাই, কারণ আবার বলারও দরকার, তো হয়েছে আমার সাথে, আমি তো বানিয়ে বলছি না। তো পরে আমি তো আরও নার্ভাস হয়ে গেলাম যে আর তো নাই, তাহলে মেরে ফেলার জন্য নিয়েছে, যেহেতু আমার ডান দিকের বাম দিকেরটা শেষ। তো পরে আরও আল্লাহর কাছে তখন দিন রাত চাইতে থাকলাম, এর মধ্যে রোজা সময় মানে পুরোটা মানে আমার যতটুকু সাধ্যে, আর ঘুমাইতে পারতাম না। এখন ঘুমালে তো দেখাচ্ছে এক ঘুমিয়ে আপনি 3-4-5 ঘন্টা ঘুমাবেন, তখন ভাই আধা ঘন্টা ঘুমালে মনে হয় সময় নষ্ট হয়ে গেল। এই আধা ঘন্টা বা 1 ঘন্টা বেশি ঘুমালাম আমি, তাহলে এই 1 ঘন্টা বেশি তাসবিহ তাহলিল করতে পারতাম, আল্লাহর কাছে দোয়া করতে পারতাম, মনে হয় আর বাঁচবো না। আবার আল্লাহর কাছে কান্নাকাটি বা তাসবিহ তাহলিল নন স্টপ, মানে দোয়া ইউনুসটা এটা যে কতবার হয়েছে এটা আল্লাহই ভালো জানে। তো পরে হঠাৎ করে একদিন তারা আসলো, এসে বলল, অ্যাডভোকেট সোহেল রানা, তোমার মুখে কি দাড়ি ছিল? আমি বললাম যে দাড়ি বড় ছিল না, এখন বড়, বাট দাড়ি থাকতো। কতটুকু ছিল? এতটুকু। আচ্ছা, তোমার পরনের কাপড় চোপড়, ওখানে কিন্তু একটা আমাকে লুঙ্গি দেয় রোজার সময়, হ্যাঁ, তার আগে কিন্তু নন স্টপ ওই প্যান্ট আর ওই কিন্তু। তখন বলছে তুমি পরনে কি ছিলা? আমি বললাম আমি প্যান্ট ছিলাম। হয় ওর প্যান্ট আনো, তো প্যান্ট নিয়ে আসলো, বলছে প্যান্ট পরাও। তারপর শার্ট, আমি বলছি শার্ট এইটাই ছিল। তারপর করলো কি, পরে বল দাড়ির বর্ণনা দিলাম কেমন ছিল, তখন ওই দাঁড়ানো অবস্থায় চোখ বাঁধা, দাড়ি মোটামুটি যতটুকু ওরা মেশিন দিয়ে শর্ট করে দেওয়া দিয়ে দিল। এরপর বললো যে, আমি বললাম যে আমাকে কি 2 রাকাত নামাজ পড়তে দেওয়া যায়? মানে আমি তো বুঝতেছি শেষ, হ্যাঁ, শরীরে একদম শক্তি নাই, কিন্তু একদম নাই, মানে আপনি বুঝতেছেন, আপনি পুরোপুরি বুঝতেছেন যে আপনাকে এখন শ্যুট করে মেরে ফেলা হবে, তাও মধ্যরাতে। পরে আমাকে 2 রাকাত নামাজের কি সময় দেওয়া হবে? পরে বলছে যে দাঁড়াও, তখন 2জন ছিল আমার সাথে, ওদের বলছে দাঁড়াও। পাশ শুনতে গেল, শুনতে যেয়ে বুঝতে পারলাম 4-5 জন ধুরুম ধারাম করে ঢুকে, মানে দিবেন আর কি, আরাম করে টেনে হেঁচড়ে নিয়ে গেল। পরে এই টেনে হেঁচড়ে আবার ওই গাড়ি, যে গাড়ি ওই যে কাঠের ইয়ে দিয়ে উঠতে হয়, পাটাতন না, আচ্ছা যাই হোক, তো ওটা দিয়ে উঠালো, উঠে বসলাম, বসে 2জন খুব মিসবিহেভ করলো, যা তা করে গালিগালাজ। হ্যাঁ, এবার বুঝবি রাজনীতি করার মজা, রাজনীতি তোরা করস, হ্যাঁ, তোর জীবন প্রদীপ শেষ, হ্যাঁ, এখন তোকে কুকুরের মতো গুলি করে মারা হবে, বোঝ, এভাবে বললো, ইয়ে করলো। আমি আবার দোয়া পড়তেই আসি, যখন আবার আমার জবাব চাচ্ছে তখন আবার আমি চট করে জবাব দিচ্ছি, স্যার দেখেন আমাকে ক্ষমা করা যায় কিনা। তো ক্ষমা, রাজনীতি তোরা করবি, দেশ সরকার পতন করবে, আবার ক্ষমা, এই বললো, ইয়ে করলাম, চুপচাপ আছি, দোয়া পড়তে আসি। আধা ঘন্টা বা 1 ঘন্টা আনুমানিক হবে, একটা পর গাড়িটা থামালো, ওই আবার একই জিনিস, আবার গাড়ি চেঞ্জ হলো। তবে এই আরেকটা গাড়ি যে চেঞ্জ হলো সেম এই টাইপের আরেকটা গাড়ি, পুরো টিমও চেঞ্জ, এই টিম না, তখন অন্য টিম। ওখানে আবার 3-4 জন আমার সঙ্গে কথা বললো, ওরা ওই একই কথা, ছেলে মেয়ে কয়টা, বাবার এই সে, ওরা আবার একটু মোটামুটি একটু ভালো ব্যবহার করলো। পরে বলল যে তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় বা আমরা যদি কিছু কন্ডিশন দেই, এগুলো তুমি মানতে পারবা? তাহলে ছেড়ে আমরা দেওয়ার চিন্তা ভাবনা করতে পারি, নাহলে তো তুমি শেষ। আমি বললাম যা বলবেন, যেটা বলবেন আমি সেটাই করবো আমার বাচ্চা দুটোর জন্য। পরে বললে যে তোমাকে প্রথমত রাজনীতি ছেড়ে দিতে হবে, ঢাকায় তুমি থাকতে পারবা না, হাইকোর্টে প্র্যাকটিস করতে পারবা না, তুমি রাজি? আমি অবশ্যই রাজি, আমি আমার সন্তানদের জন্য এটা করব। এবং তারপর আমি রাজি হই, তখন আর কিছু বলে না। পরে ওরা করে কি এক জায়গায় গাড়ি থামায়, বুঝতে পারলাম ওরা কিন্তু নেমে গেল, আর অন্যান্য অফিস আরও আছে সৈন্যরা। পরে ওরা নেমে গেল, আর নামার সময় আমার সামনের পকেটে টাকার মতো কী যেন দিয়ে ওরা কিন্তু নেমে গেল। তারপর আমি বসে আছি, তো গাড়ি চলতে আসছে অনেকক্ষণ পর আপনার ঘন্টাখানেক আরও হবে বা কম বেশি। তো হুট করে গাড়িটা এক জায়গায় থামালো, আর প্রচুর ঝিঝি পোকা ডাকছে, বুঝতে পারতেছে, চুপ করে আছে, কোনো কিছু নাই, লাইট মানে বুঝতে পারতেছে লাইট টাইট দিয়ে মানে ইঞ্জিন অফ করে দিয়ে ওখানে চুপচাপ আছে প্রায় 10 মিনিটের মতো।
আমার খালি মনে হচ্ছে কোন দিক দিয়ে যে গুলি আসতেছে, আরে গাড়িতেই মারবে। তারপর কি যেন মনে হয় কারো কোনো সিগন্যাল আসলো বা কিছু একটা আসলো, ধাম 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 করে সবাই নামলো, নামে আমাকে ওই পাটাতন যেটা বলছেন ওইটাও না, ওখান থেকে কলার ধরে ছেঁচড়ায় নামালো। যখন নামালো তখন আমার হাঁটার শক্তি নাই। তখন আমি ভাবলাম এতক্ষণ আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছে, আমি শেষ। তখন একজন এখানে চিপে ধরলো আর বুঝতেছে যে হাঁটতে পারবে না, ওরা জানে ওগুলো। তারপর একটু পুরো শক্তি দিয়ে একটু তুলে ধরলো, আর পিছনে কিন্তু বন্দুকের নল 2-3টা, খুব দ্রুত রাস্তা থেকে দ্রুত নিচে নামালো, দ্রুত টেনে হিচড়ে দ্রুত নামালো এবং এত স্পিডে নিয়ে যাচ্ছে আমাকে। আর যেতে আছে আর আমি বুঝতে পারতেছি ঘাস টাস সেই এবং মাঝখানে কাদার মতো ছিল, আমি পা ঢুকে যাচ্ছে বুঝতেছি ওইভাবে। পরে একটা সময় আমি তো শেষ, শরীর ছেড়ে দিয়েছে, তখন ছেঁচড়াই নিয়ে যাচ্ছে, ছেঁচড়াই নিয়ে গেলো, নিয়ে যায় বুঝতে পারতেছি জঙ্গল টাইপের কোনো কিছু। তারপর ওখানে আমাকে একবারে ধরে টেনে হিচড়ে বসায় খুব দ্রুত, আর সবগুলো কিন্তু কাঁপতেছিল, মানে আমার থেকে তারা ভয় বেশি ছিল মনে হচ্ছিল, কারণ কাঁপতেছে, করতেছে, বাঁধন হ্যান্ডকাপ খুলতেছে, ওটা করলো, এখানে জম টুপিটা খুলে এটা আরও টাইট করে বেঁধে দিল, হাত পিছনে যেটা ছিল সামনে করে দিল, ওই হ্যান্ডকাপ খুলে দিয়ে দিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে বেঁধে দিল, দিয়ে আমার এখানে বন্দুক ঠেকে বললো যে যদি একটু নড়াচড়া করো এখানে এখনই গুলি করে দেবো, এখনই গুলি করে দেবো। আমার মুখ থেকে কোথাও আর বের হচ্ছে না, আমি শরীর ছাড়ে দিচ্ছি, গুলি দিল এইভাবে। তো পরে এর মধ্যেই আপনার ওরা বললো যে পিছনে তাকালেই গুলি করে দিব, এই বলে ওরা ওখান থেকে এত দ্রুত দৌড়ে যায়, আমার বোঝা যায় তো, দৌড়ে গিয়ে গাড়ি স্টার্ট দিল, আর বুঝতে পারলাম অনেক হাই অ্যাক্সেলারেটর চাপ দিয়ে দ্রুত টানে চলে গেল। আমাকে কিন্তু বলছে যে আধা ঘন্টা 10 মিনিট, আধা ঘন্টার কথা বলছে, আধা ঘন্টা এইভাবেই থাকবি। আমি ওইভাবেই আছি, আমি আর নড়াচড়াও করি না, আর বারবারই মনে হচ্ছে গুলি কি আসে পিঠে লাগবে না মাথা লাগবে, কারণ এরা তো যে চলে গেল, এরা রেডি আছে, কিন্তু মনটাও মানতেছে না যে নাকি খুলে দৌড় দিব, দৌড়েতেও পারবো কি না। তো যখন আনুমানিক এরকম 8-10 মিনিটের মতো পার হয়েছে, কিন্তু বুঝতেছি মানে খসখস শব্দ, এটা ওইটা জঙ্গল, বুঝতেছি যে গুলি না হলেও সাপের কামড় টামড় কিছু একটা হবে। আচ্ছা কী হোক, আল্লাহর উপর দোয়া পড়তেছে। আর এরকম 8-10 মিনিট গেল, তখন আমি সামনে তো অনেক কষ্ট করে এটা খুললাম, ওই বসা অবস্থায় মাথার এটাও খুললাম, কিন্তু খুলে যে প্রবলেমটা ফিল করলাম, আমি পুরা অন্ধ, আমি কিচ্ছু দেখতে পারতেছি না। পরে আমি করলাম কি, ওখান থেকে উঠে দ্রুত বুঝতে পারলাম যেদিক থেকে আনছে ওই দিক দিয়েই আমি উঠতেছি, কারণ আমি বুঝতেছি সামনে জঙ্গলের মতো, হ্যাঁ, আর পা ঢুকে যাচ্ছে একবারে, মনে হচ্ছে হাঁটু পর্যন্ত ঢুকে যাচ্ছে। তখন অনেক কষ্ট, ছিলে সব গেল, বুঝতে পারতেছি কেটে যাচ্ছে, শরীর কেটে যাক, বাঁচবো কিনা দেখি আগে। পরে রাস্তার উপরে উঠলাম, উঠে গাড়ি বুঝতে পারলাম যে গাড়ি মনে হয় এই বাম দিক দিয়ে গিয়েছে। আমি করলাম কি, যেদিকে মনে হয়েছে গাড়িটা গিয়েছে, আমি ওটার অপোজিটে হাঁটতেছি, কিন্তু আমি হাঁটতে পারতেছি না, দৌড়েতে যাচ্ছি, আমি দৌড়েতে পারতেছি না, মানে নার্ভাস প্লাস এতদিন পর, মানে শরীরের জয়েন্টগুলো কটকট করতেছে। পরে ওইভাবে চলতেছি, ঠিক একটু পরে ফজরের আজান দিল বিভিন্ন মসজিদ থেকে হাউসপার। তখন আমি একজনকে পেলাম, বললাম যে ভাই ঢাকা কোন দিক? ঢাকা এখানে কেন? আর আমাকে বলছে ঢাকা এদিকে না। আমি তখন আবার চাপে গেলাম, কি বলি না বলি, অ্যাভয়েড করে চলে যেতে চাইলাম। তখন বলছে ওই দিক কোথায় যান? আমি বললাম যে এদিক যাওয়া যাবে না, এদিক তো ইন্ডিয়া চলে গেছে। তখন বুঝলাম কোনো একটা বর্ডারের আশেপাশে, এইদিকে। তখন বলছে যে এইদিকে যান আপনি এখানে ঢাকার কোনো গাড়ি নাই। তখন কি একটা শব্দ বললো, আমি মানে অনেকদিন পর কথা বলতেছি তো। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি ওই লোকটাকে যাই বলি ও আমার কথা বোঝে না, মানে আমি মনে করতেছি আমি জোরে বলতেছি, কিন্তু আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আর কথা তো বেজে যাচ্ছিলই। হ্যাঁ, আমি এইভাবে স্বাভাবিক কথা বলতে পারতেছিলাম না, কথা বেজে যাচ্ছে, কাশি উঠতেছে। পরে আমাকে বলল যে আপনার বাস লাগবো? বাস? আমি বললাম জি। তখন বললো যে এইদিকে হাঁটতে থাকলে পাবেন। পরে আমি হাঁটতে থাকি, পরে একটা অটো পাই। অটো বলতে ওই যে মেশিন ভ্যানগুলো থাকে না, ভ্যানগুলোতে মেশিন লাগানো থাকে যে। তারপর আমি ওই ভ্যানটাতে উঠি। ভ্যানটাতে উঠে আমাকে বলে কোথায় যাবেন? আমি বললাম যে এটা কোথায়? ওই জায়গাটার নাম বলে, বাট আমার চেনা নাই। ওরে আর আমি জেলা টেলা এগুলোও বলতেছি না। পরে ওই ভ্যানটা প্রায় ঘন্টাখানিক চলে
পরে একটা মোড়ে আসলো, বলে এখানে আপনি গাড়ি পাবেন, বাস পাবেন। তখন ওখানে আমি ইয়ে করি, ফজরের আজান দিয়েছিল, ওই জন্য ওখানে মসজিদ খুঁজি। কিন্তু আমি বুঝতে পারতেছি আমাকে হয়তো ফলো করতেছে ভাই। তো মসজিদে গিয়ে আমি নামাজটা পড়লাম, পড়ে আবার আসলাম, এসে একটা ফ্রুটসের দোকান কেবল খুলতেছে। বললাম ভাই এটা কোথায়? বললো এটা গোদাগাড়ি, রাজশাহী গোদাগাড়ি। তখন আমি বললাম যে আমি ঢাকা যেতে চাই, এখানে কি ঢাকার গাড়ি আসে? বলছে হ্যাঁ আসবে, এই যে একটু পরে আসা শুরু হবে। পরে আমাকে ওখানে ওই ভদ্রলোক ওখান থেকে বাসে তুলে দেয়, তো আমি বাসে করে ঢাকায় চলে আসি। এসে তো মানে শুনি যে এর মধ্যে আমার বাবা মারা গিয়েছে। 29শে মে আমার বাবা মারা গিয়েছে। ওনার বয়স 65 বছর বয়স হয়েছিলেন। উনি সুস্থই ছিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মানে টেনশনে, আমার আতঙ্কে, উনি বুঝতেন না যে গুমটা কি। তার সন্তান যখন গুম হয়েছে তখন উনি বুঝে যে হ্যাঁ গুম মানে এটা। উনি জানে জেল দেয়, ফাঁসি দেয়। আর এটাও চিন্তা করে, মানে উনি চিন্তা করে যে আমাদের বংশে এত বড় ক্রাইমার নাই যার যাবজ্জীবন জেল হয়েছে। আমিও এখন পর্যন্ত কিন্তু নাই, আমি হয়তো বা ছিল কখনো, কিন্তু এখন পর্যন্ত আমার দাদার বংশ, নানার বংশ কেউ কারো 6 বছর 8 বছর জেল হয়েছে এরকমও আমি জানি না। আমি আইনজীবী হিসাবেও মনে করি যে আমাদের গোষ্ঠীতে না। সেখানে আমার বাবার এই ধরনের একটা বিষয় যে গুম, এটা আবার কি? তখন বলছে যে এই যে কোর্টে প্রডিউস করবে না বা জানাবে না বেঁচে আছে না মরে গেছে, এটাই গুম জানে। আর আমি যখন গুম হই, আমার মা যখন নিউজটা পায়, তো আমাদের বাসায় একটা নামাজ ঘর আছে, ওই নামাজ ঘরে উনি ঢুকেছিলেন, ওখানেই খাবার দিতেন ওনাকে ওখানেই উনি নামাজ পড়তো। ওইটার সাথেই অজু করার জায়গা আছে, অজু করতো। আর ওই ঘরটা তার সঙ্গী ছিল। আর আমার বাবা সারাক্ষণ চোখ দিয়ে তার পানি পড়তো। এবং সে যখন মারা যায় তখন বলে যে আমাকে শুধু ওকে একবার এনে দাও, আমি সুস্থ হয়ে যাব। ওই যেদিন মারা যায়, ওই দিন রাতের ঘটনা। ও এটা বলতে 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 স্ট্রোক করে, মুখ বাঁকা হয়ে যায়। যখন স্ট্রোক করে তখন মানে ওই দিন সারাদিন এবং সারা রাত শুধু হাত দিয়ে বাবা তুই আয়, বাবা তুই আয়। মানে সেও বুঝতেছে যে সে একবারে মৃত্যু যাত্রী, মারা যাবে। মানে আমার মা বলে যে এত চাচ্ছিল যে এখন যদি আসতো, এবং এমনভাবে ডাকতেছিল, বলতেছিল যে বাবা। আমার মা বলছিল যে তোমার বাবা বুঝতেই পারতেছিল তুমি হয়তো তোমাকে দেখতে পাচ্ছিল, সে বুঝতেই পারতেছিল যে তোমাকে দেখতে পাচ্ছিল, কারণ নাহলে এইভাবে ডাকবে কেন? লাস্ট শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করে তখনও উনি হাত এইভাবে করেই হাতটা পড়ে গেল, এইভাবেই সে মারা যায়। এবং আমার মা বলতো যে বাবা এইটা কেমন কথা, আমি তাহাজ্জুদে পড়তাম সারাক্ষণ, এই নামাজ করে আল্লাহর কাছে দোয়া চাইতাম, কিন্তু আমি একটা জিনিস কনফিউজ হয়ে যেতাম, কি দোয়া করব তোমার জন্য? মানে এতদিনে কি অলরেডি মেরে ফেলছে কিনা? যদি মেরেই ফেলে তাহলে দোয়াটা তো চাইবে এরকম যে পরকালটা তার ভালো হোক, তাকে যেন জান্নাতবাসী করুক, তাই না? এরকম তো হবে। আচ্ছা আমাকে যদি না মারে ফেলে, তাহলে তো দোয়াটা চাইবে যে আল্লাহ তুমি ওকে ফিরিয়ে দাও, এই বাচ্চা দুটার জন্য ফিরিয়ে দাও। কতটা হতভাগা আমরা হতে পারি, মানে গুমের বিষয়টা আপনি মানে টর্চারটা দেখেন, মানে কতটা হতভাগা আমরা। আপনি আমার ব্যাপারে দোয়া করবেন, আপনি দোয়াটাতে কনফিউজড হয়ে যাবেন। আমাদের আত্মীয় স্বজনরা তো আমাদের জন্য দোয়া করবে। আমার বিশ্বাস যে সবাই আমার মার মতো কনফিউজড হয়ে গিয়েছিল যে ও কি এতদিনে আছে। 6টা মাস কিন্তু অনেক, এমনি কিছু না, কিন্তু একটা মানুষ পাওয়া যাচ্ছে না, ওইটা 6টা মাস অনেক। দেখেন ওখানে 6 মাস আমি গুম, বেঁচে আছি না বা মরে আছি, কি কোনটা নিয়ে দোয়া, মানে আমরা হতভাগা দোয়া করবে নির্দিষ্ট এটা বলাও জানা। আবার দেখেন আমার ওয়াইফ যখন ওই সময় ও যখন ঢাকাতে যখন ছিল, যখন অনেক কিছু করলো, ও তো ওই সময় প্রেগনেন্ট ছিল, ওই অবস্থায় সে থানায় জানে, তো আমার সাথে আরেকজন ছিল, ওকে ছেড়ে দেয়, তো জানে উত্তরার ঘটনা, এই জন্য উত্তরায় থানায় গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রাখতো। মানে ওরা শুধু টর্চার, যাকে গুম করেছে না, ফ্যামিলি কেন, ফ্যামিলিও টর্চার হতে হবে, এইটাই হতে হবে। তো কেন ওরা দেখতো যে একটা প্রেগনেন্ট মহিলা, আপনার একটা জিডির জন্য আপনি কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসায় রাখবেন? কেন আপনার একটা জিডি নিতে 2 মাস হবে? 2 মাস লাগবে, 2 মাস পর জিডি নেয়, তাও আবার কন্ডিশন দিয়ে যে না আপনাদেরকে বলতে হবে এই যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে গেছে, এই যে এখানে উত্তরায় নিয়ে গেছে, এগুলো বলতে পারবেন না। জিডি কোনোভাবে উত্তরায় নেওয়া হবে না, জিডি নেওয়া হবে আদাবর। আমার বাসা ছিল মোহাম্মদপুরে,
সো আদাবর থানার ওটা পড়ে, বলে আদাবর থানায় করতে পারবেন, তাও আবার বলবেন যে বাসা থেকে রাগারাগি করে চলে গেছে। আচ্ছা, এটা যদি রাজি থাকেন তাহলে করতে পারবেন, নাহলে করবেন না। এটা প্রথম থেকেই বলে আসছিল, কিন্তু রাজি হচ্ছিল না, মিথ্যা কেন বলবো। কিন্তু আমাদের ওই সময় ওই জিডিটা দরকার ছিল, পত্রিকায় আসার দরকার ছিল, তাহলেই সে রিড করতে পারবে, আদারওয়াইজ তো পারবে না। তো তখন নিরুপায় হয়। আমার শ্বশুর তখন বলে যে ঠিক আছে, জিডি তো করাই লাগবে, কারণ জিডি ছাড়া পত্রিকা যেতে পারতেছে না, রিড করতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। এরপর পরে আমার ওয়াইফরা আমার অপেক্ষায় থাকে। একটা ছোট্ট ঘটনা বলি, আমার ওয়াইফ যখন চলে আসবে, যখন আমাকে আর পাওয়া যাচ্ছে না, তখন আমার কাপড়গুলো গোছাচ্ছিল। তো গোছাতে ও, আমি যখন ফিরে এসে আমাকে তখন বলছিল যে বিশ্বাস করো তোমার কাপড়ের ঘ্রাণগুলোও লেগেছিল। তো আমি আমার শাশুড়িকে ফোন দিয়ে বললাম, মা ওর তো আমি ঘ্রাণগুলোও পাচ্ছি, এই মানুষটা নাই, ওর তো আমি ঘ্রাণগুলোও পাচ্ছি মা, আমার কি আর সংসার করা হবে না মা? আমি কি আর এই অল্পতেই আমার সংসারটা শেষ, আমার কি আর সংসার করা হবে না? তো এই জিনিসগুলো, এই প্রশ্নের উত্তর কি? আমার একটা অভ্যেস ছিল, আমি কলিং বেল চাপবো আর আমার বাচ্চা দুইটা দৌড় দিয়ে এসে আমাকে চিপে ধরবে। পরে এই অভ্যাসটা ছিলই। তো আমার ওয়াইফ বলছে তুমি যখন ছিল না তখন কলিং বেল চাপলেই ওরা যে জানে বাবা নাই, তারপর দৌড় দিয়ে বাবা আসছে। ইভেন প্রথম 1 সপ্তাহ আমার মেয়ে ঘুমিয়ে আছে, ও ডিপ ঘুমাতো, কিন্তু কেমন করে ওর ঘুম পাতলা হয়ে গেছে। ঘুমন্ত অবস্থায়ও যদি কলিং বেল চাপছে দৌড় দিয়ে বাবা এখন আমার নিয়ে এসছে। আর আমার একটা হ্যাবিট ছিল, আমি ওর জন্য বাসায় আসলে কিছু নিয়ে আসতে হবে। এখন ও আসলেই বাবা দেখে, প্রথম এমন হতো যে আমি ভুলে যেতাম, কিন্তু ও এমনভাবে চাইতো আর তখন নিরাশ হয়ে চলে যেত। এই জন্য আমি করতাম কি, আমি ওর আম্মুকেও বলতাম যে আমি কিন্তু আসার আগে আমাকে ফোন করে বলে দিবা যে আমি কিছু নিব, বা ড্রাইভারকে ফোন করে বলে দিবা যে নিতে হবে, কিছু নিতেই হবে, এবং সেটা খাবারের কিছু একটা হতে হবে। তো ও করতো কি, প্রতিদিন যদি দিনে 2 বারও আসতাম তখনও আনতে হবে। তো ওর কতগুলো কৌটার সিরিয়াল করা ছিল, সাজানো ছিল, কোনোতে বিস্কিট, কোনোতে চকলেট, কোনোতে চানাচুর, এরকম। আর ও করবে কি, এমনি খাবার দিবার খাবে না, ও ওই খাবারগুলোর এই খেলতে 2 ভাই বোনে দৌড় দিয়ে আসে, এই কোটা থেকে এটা খাবে, ওই কোটা থেকে ওটা খাবে। তো বাচ্চাগুলো বিশেষ করে 3 বছরের মেয়েটা যেটা, ও আসতো, ও ভুলে যেত, এসে কৌটাগুলো দেখতো যে ওগুলো ফাঁকা। তখন আমার ওয়াইফ আমার শাশুড়িকে বলতো ওদেরকে আমার সামনে থেকে নিয়ে যাও, ওদের দিকে আমি তাকাইতে পারি না, ওদের আমার সামনে নিয়ে যাও। মানে ওদের কষ্টটা, মানে ওরা তো জানে না যে ওরা কী হারিয়েছে। একটা ফ্যামিলিতে জলজন্ত একটা মানুষ, তাদের বাবা নাই, ওই বাচ্চা দুটার বাবা নাই, এটা আসলে এটা তো কোনো কিছুর সঙ্গে মিলানো সম্ভব? আচ্ছা, বাসায় যখন আমি আসলাম, হ্যাঁ যেদিন আমি আসলাম, হ্যাঁ আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম, কারণ আমার বাসা কিন্তু ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমি মোহাম্মদপুরে যেটা থাকলাম, বাট আমার শ্বশুর বাড়ি ওটা ছিল নদ্দা বাড়িধারা আর কি। তো ওখানে আপনার আমি যখন আসলাম, কলিং বেল চাপলাম, আমার মা ছিল, আমার ওয়াইফ ছিল, ওরা মামলার কাজেই এসেছিল, আর আমার ছোট মেয়েটা ছিল, আর ছেলেটা আমার দেশের বাসায় ছিল। যখন আমি করলাম, আমার দেখলাম ওরা আমাকে যখন দেখলো, তখন আমার মা আমাকে জড়ায় ধরে পড়ে গেল। হ্যাঁ, জড়ায় ধরে সেন্সলেস হয়ে একদম পড়ে গেল। মানে আমার কাছে মনে হয়েছিল যে আমি মাকে আর পাবো কি না, কারণ দাঁত লেগে গিয়েছিল। আর আমার ওয়াইফ একটা জোরে চিল্লানি দিয়ে ওর সাথেই যায় নামাজে দাঁড়ায় যায়, ওর নামাজ পড়তে ছিল। আর এদিকে আমি, আমার শাশুড়ি, আমরা সবাই আমার মাকে, তারপর তার জ্ঞান ট্যান আসে। আর আমার বাচ্চাটা ও লজ্জা পাচ্ছে, 3 বছর ছোট, ও লজ্জা পাচ্ছে, পাচ্ছে, ও আমার সামনেই আসতেছে না। কিন্তু তার আগে একজন প্রতারক আমার ফ্যামিলিতে বলেছিল, আমি এটা পরে এসে শুনি, যে হ্যাঁ আপনার ছেলেকে পাওয়া গিয়েছে বা আপনার স্বামীকে পাওয়া গেছে, ও এখন অসুস্থ, তাড়াতাড়ি ওকে হসপিটালে ভর্তি করতে হবে, টাকা দেন। ওই সময় কিন্তু এই জিনিসটা চলতেছিল। ঠিক পত্রিকা যখনই দিয়েছে তার কয়েকদিন পরেই, 2 দিন বা 3 দিন পর। তো ওই সময় আমার মেয়েটা নাকি ও শুইবে, ও সবসময় বালিশ ঠিক করবে যে এখানে বাবা, এখানে আমার পাশে ও, কারণ ও আমার বুকে ঘুমাতো। তারপর আম্মু এগুলো সাজিয়ে রাখতো। তারপর আমি কি পছন্দ করি ওগুলো, এই জিনিসগুলো ছোট মানুষ ছিল। এবং আসার পর শুনলাম আমার ছেলেটা, ও একদিনও তাহাজ্জুদ বাদ দেয়নি, 7 বছর বয়স ওর ছিল। আর আমার ওয়াইফ যখন নামাজ পড়তো, মেয়েটা তখন চাইতো যে আল্লাহ, ও তো কোনো কিছু বুঝতো না, হাত তুলে ওর মার মতো হাত তুলে বলতো
আল্লাহ আমার বাবাকে ফিরিয়ে দাও, আল্লাহ আমার বাবাকে ফিরিয়ে দাও, এগুলো বলতো। একটা ওই ঘটনা আমি ওটা শেষ করি, সেটা হলো আমার বাবা যখন অসুস্থ হয়ে গেল তখন আমার ওয়াইফ স্টেশনে আসলো, রেল স্টেশনে আসলো। আমার শ্বশুর শাশুড়ি, শীতের রাত ছিল, শ্বশুর শাশুড়িকে বললো যে তোমরা চলে যাও। তখন বলছে যে না, তুমি একা থাকবা, দুটো বাচ্চা, থাকি আমরা। কিন্তু ট্রেন লেট, ওই সময় ট্রেন লেট ছিল সব। তো ট্রেন আসার কথা 11টায়, সেই ট্রেন তখন বাজে প্রায় 12:30 পার হয়ে গিয়েছে, তখন আসেনি। এই জন্য আমার শ্বশুর শাশুড়িকে ও জোর করে পাঠিয়ে দেয় এবং বলে যে এখন তো আমাকে এদেরকে নিয়েই চলতে হবে, একাই চলতে হবে, তোমরা যাও, কারণ পরে তোমরা চলে যাওয়ার সিএনজি টিনজি পাবা না। পরে চলে যায়। আমার ওয়াইফ তখন সে ফিল করতেছিল যে এই যে এত লোক স্টেশনে, একটিবার যদি স্বামীর মুখটা দেখতে পারতো, এই লোকের মাঝে হঠাৎ করে যদি দেখতে পারতো, ও সময় ফিল করতেছিল আমার স্বামীকে, আমি তোমাকে যদি ওই সময় দেখতে পারতাম, মানে এগুলো পরে আমাকে সে পরে যে সুযোগ হয় আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আবার এই তাদের অভিজ্ঞতার কথা যে এর মধ্যে দিয়ে গিয়েছে, সেটা তো শুনবো। তো যেহেতু আপনি অ্যাডভোকেট, আপনার গল্পগুলো বললেন, এখন আমরা জানি যে আন্তর্জাতিক সনদে স্বাক্ষর হয়েছে এবং অ্যাডভোকেট হিসেবেও আইনি কোনো ব্যবস্থার দিকে যাচ্ছেন কিনা সংক্ষেপে যদি একটু বলেন। আচ্ছা, আমি যখন আমরা মুক্ত হলাম, আমি তো তার আগেই চেয়েছি যে কোনো একটা স্টেপ নেই। যেরকম আমি চলে আসার পর 16 সালে একটা স্টেপ নিয়েছি, সেটা অধিকারের আদিলুর রহমান আদিল ভাই, উনি দুজন সাংবাদিক নিয়ে আসেন, একজন জাতিসংঘের আর একজন হচ্ছে ফ্রান্সের মোস্ট প্রবাবলি। তারা আমার ইন্টারভিউ নেয় এবং তারা বলে যে আমরা এগুলোর ব্যবস্থা নেব। আমিও তাদের কাছে ডিটেলস বলি, এটা আবার কোনো একভাবে লিক হয়ে যায়, আমার বাসায় আবার পুলিশ হানা দেয়, সেটা যায়। তা যখন মুক্ত হলাম, যখন আমি বুঝলাম আমি এখন কিছু একটা করতে পারবো, আমি সর্বপ্রথম গুমের প্রথম মামলা কিন্তু আমি প্রথমে সিএমএম কোর্টে আমি 5 জনকে আসামি করে মামলাটা করি। হ্যাঁ, তো সিএমএম কোর্টে ওই মামলাটা করার পর তারপর আমি পরবর্তী পদক্ষেপ আমি নেই যে আমাকে একটা আইন তৈরির জন্য, কারণ বাংলাদেশে কিন্তু কোনোভাবে গুমের আলাদা করে আইন নেই, বিধায় কিন্তু ওই সুযোগই তারা এগুলো করার সাহসটা পেত। গুমের সেটা কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশনের যে ওই ধারাতেই করা হয়, বাট দুটো কিন্তু ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা। তো গুমের জন্য আইনের জন্য এটা একটা বিধান দরকার, একটা ধারা দরকার। আমি করি কি, রিটের জন্য নেই, কিন্তু সরাসরিভাবে রিট করা যাবে না। আমি মন্ত্রণালয়কে রিপ্রেজেন্টেশন পাঠাই যে আমাদের আন্তর্জাতিক, তখন পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক সনদে স্বাক্ষর হয়নি, এবং গুম যে মানবতা বিরোধী একটা অপরাধ, এটার জন্য করা হয় ট্রাইব্যুনালে, যেন তখন কিন্তু করা যেত না, এটার জন্য ট্রাইব্যুনাল করা যায়, এবং এই গুমটা যেন মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হয়, এটার জন্য করা হয় স্বাধীন কমিশনটার জন্য আমি ওই রিপ্রেজেন্টেশনও দিই। তখন কিন্তু এগুলো একটাও করা হয়নি। আমি আইনজীবী হিসেবে ওই আমার জায়গা থেকে আমি দ্রুত এগুলো করে আমি মন্ত্রণালয়ে দিই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা দিই আর আইন মন্ত্রণালয়ে আমি একটা দিই। তো আলহামদুলিল্লাহ তার পরপরই কয়েকটা জিনিস করা হয়, যেটা স্বাধীন কমিশনটা তো হয়, আন্তর্জাতিক সনদে স্বাক্ষর হয়, আর অবশ্যই এটা মানবতা বিরোধী অপরাধ সেটা হিসাবে এটাকে গণ্য করা হয়, এবং এই কারণে আমরা কিন্তু ট্রাইব্যুনালে মামলাগুলো করতে পারছি। এখন আমি যেটা চাই যে অবশ্যই যেন এটা একটা বিধান করা হয়, একটা ধারা করা হয়, এবং অবশ্যই যেন এটার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই পর্যায়ে আমরা রাখি, এবং আপনার প্রত্যাশার সাথে আমাদেরও একই রকম প্রত্যাশা থাকবে। প্রিয় দর্শক, আয়নাঘরের গল্প শুনলেন, যেটা শুরুতে বলছিলাম, যিনি অভিজ্ঞতার মধ্যে যান, যে এই যে মানসিক ট্রমার মধ্য দিয়ে যান, তার আসলে আমরা বলতে পারবো না আসলে এটা কত ভয়াবহ, তার পরিবারের উপরে কতটা যায়। কিন্তু আমরা এই আয়নাঘরের গল্প কেন শোনাচ্ছি আপনাদের, এই কথাটা আপনাদের বারবার স্মরণ করে দিতে চাই যে আমাদের দেশে একজন ফ্যাসিস্ট সরকার এসেছিল, এবং তিনি এইরকম মানুষকে ধরে নিয়ে যে নির্যাতন করতেন, আয়নাঘরে রাখতেন। এই জিনিসগুলো সাক্ষ্য হিসাবে, প্রমাণ হিসেবে থাকবে, এবং আমরা যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেখানে কেউ কোনোদিন এরকম আয়নাঘরে যাবে না। এবং যারা এইটা করেছে, যেমন অ্যাডভোকেট সোহেল রানা বললেন, তাদেরকে যথাযথ শাস্তি দিতে হবে। আজ এই পর্যন্ত।